আচ্ছা আবার শুরু হয়েছে, লাইভ কি ডিসকানেক্টেড হয়ে গেছে? আচ্ছা হ্যাঁ, মনে হয় লাইভটা ডিসকানেক্টেড হয়ে গেছে। সাইফুল তুমি একটু আস্তে কথা বলো, আমার এখানে একটু সমস্যা হয় বুঝছো। আচ্ছা এখন আমার লাইভ মনে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, এখন কি আবার লাইভ শুরু হচ্ছে বুঝতেছি না। আমাকে আবার একটু তোমরা একটু এনশিওর করো তো বন্ধুরা, আমি বুঝতে পারতেছি না আমার লাইভ কি শুরু হলো কি না। সবাই আমাকে দেখতে পাচ্ছো? লাইভের টাইম তো উঠতেছে না। আচ্ছা হ্যাঁ, এখন মনে হয় আবার শুরু হয়েছে। আচ্ছা ওকে, ও ইনভাইট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো পাঠাইছো এটা। আচ্ছা এখন কি হচ্ছে? সরি বন্ধুরা, আমি বুঝতে পারতেছি না লাইভ মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে একটু বলো তো। আচ্ছা এখন মনে হয় শুরু হয়ে গেছে না? হ্যাঁ সবাই মনে হয় দেখতে পাচ্ছে। হ্যাঁ 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 দেখতে পাচ্ছে, সবাই লাইক দেওয়া শুরু করছে। হ্যাঁ ধন্যবাদ বন্ধু হারুন, তুমি আমাকে একটু জানিয়েছো যে দেখতে পাচ্ছ। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা আমি তাহলে আবার একটু শুরু করছি। শুরু হচ্ছে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ আচ্ছা এখন সেটা হচ্ছে যে তোমরা জয়েন করো, তারপরে আমি আমারটা আবার শুরু করব। হ্যাঁ এখনও মাত্র আরও সবাই জয়েন করো আস্তে আস্তে বন্ধুরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আমি শুরু করে দিই। হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে আবার প্রথম থেকে শুরু করি, যেহেতু অনেক ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা আবদুল্লাহ আল মামুন, হ্যাঁ বন্ধু বলেছো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা ফার্স্ট সেমিস্টারের কথা একটু বলে নিই। হ্যাঁ গোলাম কিবরিয়া বন্ধু জয়েন করেছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা মোহাম্মদ কামরুজ্জামান তপু জয়েন করেছো, তুমি বলেছো স্বাগতম, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা তাহলে আমি শুরু করে দিই। হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে আমরা বলেছিলাম যে প্রথমে আমরা গর্ভবতী মহিলাদেরকে বলবো যে তারা নিয়মিত যেন চেক আপ করে। 4টা চেক আপের কথা বলেছিলাম। প্রথম চেক আপ হচ্ছে 1 থেকে 4 মাসের মধ্যে, তারপরে চেক আপ বলেছিলাম 6 থেকে 7 মাসের মধ্যে, তারপরে চেক আপ বলেছিলাম 8 মাসে একটা, তারপরে চেক আপ বলেছিলাম 9 মাসে একটা। আচ্ছা এরপরে আমরা বিশ্রামের কথা বলেছিলাম যে অবশ্যই মাদেরকে রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং দুপুরে 2 ঘন্টা ঘুমাতে হবে। হ্যাঁ এটা খুবই জরুরি একটা সুস্থ বাচ্চা গঠনের জন্য। বাচ্চাদের মস্তিষ্ক যেন সুগঠিত হয়, সেজন্য মার ঘুমও খুব জরুরি দরকার। ঠিক আছে। আচ্ছা জান্নাতুল ফেরদৌস বন্ধু, না জেমি ফেরদৌস বন্ধু জয়েন করেছো। আচ্ছা বলছো তুমি এখানে আছি। আচ্ছা ধন্যবাদ বন্ধু। আচ্ছা এরপরে আমরা বলেছিলাম যে পুষ্টিকর খাবারের কথা। অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, যদিও প্রেগনেন্সি অবস্থায় মারা পুষ্টিকর খাবার খেতে চাইলেও অনেকটা বমির জন্য, খারাপ লাগার জন্য খেতে পারে না, বমি ভাব হয়, তারা কিছুই খেতে পারে না, খুবই খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমি বলবো যে খারাপ লাগে তোমরা বমির ওষুধ খেয়ে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বমির ওষুধ খাবা, খেয়ে তারপরে তোমরা পুষ্টিকর খাবার দাবার খাবা। হ্যাঁ খাবারের মধ্যে আমি বলেছিলাম অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে। দুধ ডিম প্রতিদিন রাখতে হবে, অ্যাটলিস্ট 2টো করে প্রতিদিন ডিম খেতে হবে, 1 গ্লাস করে দুধ খেতে হবে। আর হচ্ছে বাদাম আর খেজুর অবশ্যই যেন প্রতিদিনের খাবার তালিকায় থাকে। আচ্ছা একটু আবার শামীম মেজবা বন্ধু জয়েন করেছো, কি বিষয়? আচ্ছা বিষয় হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। আমি প্রথমে মায়ের স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলছি, তারপরে আমি শিশুর স্বাস্থ্য নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা তারপরে বন্ধু জয়েন করেছো এমডি মামুন হাওলাদার, করোনার ভিতর কিভাবে করাবো দোস্ত। আচ্ছা করোনার ভিতর কি করে, তুমি লাইভ শুনো বন্ধু, তারপরে তুমি বুঝে যাবা তুমি কিভাবে কি করাবা। হ্যাঁ
তুমি লাইভটা শুরু থেকে দেখো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে নাহিন আক্তার বন্ধু জয়েন করেছো, হাই বলেছো। হাই বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকে আমাদের বিষয়টা হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। হ্যাঁ, আমি প্রথমে বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে, তারপরে বলবো আমি শিশু স্বাস্থ্য নিয়ে। ঠিক আছে। এখন মায়ের স্বাস্থ্য নিয়ে আমি যখন কথা বলছি, আমি মায়ের স্বাস্থ্যকে তিনটা ট্রাইমেস্টারে ভাগ করে ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে প্রথম 3 মাস, তারপর সেকেন্ড ট্রাইমেস্টার পরের 3 মাস, তারপরে থার্ড ট্রাইমেস্টার হচ্ছে শেষের 3 মাস। আচ্ছা, এরপরে ইফতিখার ফয়সাল বন্ধু জয়েন করেছো, খুব সুন্দর হচ্ছে, আমি বিয়ে করলে বউ সহ তোর পরামর্শ নিব। আচ্ছা বন্ধু, অবশ্যই তুমি বিয়ে করলে আমাদের দাওয়াত দিবা এবং বউ সহ আমার পরামর্শ নিতে আসবা, আমি আশা করি। আচ্ছা, ইকবাল রাফি বলেছো বন্ধু স্বাগতম বন্ধু, দোয়া রইল। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আচ্ছা, নির্ঝর সজল বলেছো রোল টু হাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো সজল। হ্যাঁ বন্ধু, ভালো আছো তুমি? আমাকে চিনতে পেরেছো তাহলে তুমি? হ্যাঁ, আমি রোল টু। আচ্ছা, উৎপল শিকদার, উৎপল, থ্যাঙ্কস দোস্ত। হ্যাঁ, ধন্যবাদ দোস্ত তোমাকেও। হারুন বিন ইসলাম লিখেছো, ক্যাপশনে বিষয়টা লিখে দিলে ভালো হতো। এটা মনে হয় পোস্টারে দেওয়া হয়েছিল, তোমরা একটু পোস্টারটা দেখে নিলে তাহলে বুঝতে যে আমি কি বিষয়ে কথা বলছি। আচ্ছা, আবারও বলছি, আমি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কথা বলছি। এখন আমি মায়ের স্বাস্থ্য নিয়ে কথা বলছি। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা মাকে কি করতে বলবো, কি করা উচিত মায়ের। আচ্ছা, নির্ঝর সজল আবারও লিখেছো। আচ্ছা, ফুক্কা ভাই, রোল টু ফুক্কা ভাই। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, রোল টু। আচ্ছা, আচ্ছা, এরপরে আমি আসি টপিক্সে। পুষ্টিকর খাবারের কথা বলেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছিলাম। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, 24 ঘন্টার বেশি এক কাপড় পরা যাবে না, এবং হাত ভালো করে ধুতে হবে। যেহেতু আমাদের এই করোনা আউটব্রেকে অবশ্যই বারবার আমাদের হাত ধোয়ার কথা আমরা বলতেছি ডাক্তাররা যারা আছি, এবং এটা মেনটেন করতেই হবে। হাত ধুতে হবে, সাথে নাক মুখ গলা পরিষ্কার রাখতে হবে। কুসুম গরম পানি দিয়ে নাক মুখ গলা অবশ্যই পরিষ্কার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর বন্ধু জেমি ফেরদৌস বন্ধু আবার বলেছো নর্মাল ডেলিভারির জন্য কি ইনস্ট্রাকশন দোস্ত। আচ্ছা আচ্ছা, সেটা আমি বলবো অবশ্যই। সেটা বন্ধু তুমি লাইভটা দেখো। হ্যাঁ, এটা তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। নর্মাল ডেলিভারির জন্য কি ইনস্ট্রাকশন। আচ্ছা, এরপরে আমি মায়ের পরিচর্যার কথা বলছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আচ্ছা, এরপরে প্রসব পরিকল্পনার কথা বলি। প্রসব পরিকল্পনাটা এটা প্রথমেই বলা উচিত ছিল, আমি এটা মাঝখানে বলছি কারণ যাতে তোমরা এটা পরে বুঝো, হ্যাঁ, শুনতে পারো। এই জন্য প্রসব পরিকল্পনাটা হচ্ছে প্রসবের স্থান ঠিক করা, কোথায় প্রসব করবা। সেটা হচ্ছে হাসপাতালে না বাসায় না ক্লিনিকে, কোথায় কাছাকাছি কোন হসপিটালটা ভালো আছে যেখানে নর্মাল ডেলিভারি হলে হবে, আবার যদি দরকার পড়ে সিজারিয়ান সেকশনে সেটাও করা যাবে, এবং যদি মাকে আল্লাহ না করুক আইসিইউতে কোনো ট্রান্সফার করতে হয়, সেই হাসপাতালে আইসিইউ সুব্যবস্থা আছে কি না সেটা দেখতে হবে। অথবা বাচ্চা প্রসবের পর অনেক বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা হয়, অনেক বাচ্চার অনেক জন্ডিসের সমস্যা হয়, সেজন্য এনআইসিইউ আছে কি না সেজন্য দেখে নিতে হবে। হ্যাঁ, এই সকল দেখো, আসলে প্রেগনেন্সি এবং ডেলিভারি সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে উপরওয়ালা নির্ধারিত। হ্যাঁ, এখানে কেউই বলতে পারে না যে আমি নর্মাল করব, আমার নর্মালি ডেলিভারি হবে, কেউ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে না, কারণ ভাগ্যে কখন কি আছে বলা যায় না। হ্যাঁ, নর্মালি করতে গিয়ে যদি বাচ্চা মার রিস্কে চলে আসে, অবশ্যই সেখানে সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নিতেই হবে। হ্যাঁ, তো এই সকল ফ্যাসিলিটিস আছে কি না সেই ধরনের হাসপাতালে আমাকে অবশ্যই ডেলিভারি করানো উচিত। হ্যাঁ, নর্মাল হলে সব কিছু ঠিকঠাক হলে তো আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কিছু যদি কোনো কিছু গরমিল হয়ে যায়, তখন অবশ্যই সেই ধরনের ফ্যাসিলিটিস যেন হাসপাতালে থাকে, সেই হাসপাতাল দেখে আমাদের প্রসবের স্থান নির্ধারণ করা উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে প্রসবের সাহায্যকারী, রুগীর সাথে কে থাকবে। হ্যাঁ, অবশ্যই এটা প্রথম থেকেই ঠিক করে নেওয়া উচিত যে আমার রুগী হাসপাতালে গেলে তার সাথে 24 ঘন্টা কে থাকবে, এটা অবশ্যই তোমরা ঠিক করে নিবা। আচ্ছা, আর একটু কমেন্টসে আজম জাকারিয়া AJM জাকারিয়া বলেছেন বেস্ট উইশেস। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। তারপরে বন্ধু বলেছ যে শিহান বন্ধু বলে দেওয়া
সুন্দর হচ্ছে। আচ্ছা ধন্যবাদ বন্ধু, এটা আমার সেকেন্ড লাইফ, আমি অত আমি চেষ্টা করছি যদি কিছু হেল্প হয়। আচ্ছা তারপরে আসিফ রেজা বলেছো থ্যাংকস এ লট। আচ্ছা ধন্যবাদ বন্ধু, তোমাকেও ধন্যবাদ। তারপরে তাফিজুর রহমান বলেছো মা হওয়া সহজ উপায় কি যদি মিসক্যারেজ হয়ে যায় বারবার? আচ্ছা বন্ধু, এটা আসলে ভাগ্যের ব্যাপার বুঝছো। আল্লাহ তালা চাইলেই মা হবে, আল্লাহ তালা না চাইলে হবে না বুঝছো। এটা আসলে ভাগ্যের উপর। আর মিসক্যারেজটাও আসলে দেখতে হবে কোনো কজ আছে কিনা, কোনো প্যাথোলজি আছে কিনা। হ্যাঁ, প্যাথোলজি দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে, তারপরে বের করতে হবে যে কেন বারবার মিসক্যারেজ হচ্ছে। হ্যাঁ আচ্ছা তারপরে হারুন বিন ইসলাম বন্ধু বলেছো তারপরেও কি কি বিষয়গুলো মেনটেইন করলে নর্মাল ডেলিভারি হওয়া ভালো মানে চান্স থাকে? আচ্ছা নর্মাল ডেলিভারি হওয়ার চান্স হচ্ছে মাকে অবশ্যই মানে ভারী কাজ এবং টুকটাক সে হাঁটাচলা করবে, সে টুকটাক যেগুলো ভারী কাজ ছাড়া সব কাজ করতে পারে। প্রথম যারা মা হচ্ছে তাদের তো অবশ্যই নর্মাল ডেলিভারি হওয়ার চান্স আছে, কিন্তু প্রথমবারে যাদের সিজারিয়ান সেকশন হয়েছে, দ্বিতীয়বার তাদেরকে অবশ্যই সিজারিয়ান সেকশনেই যেতে হবে, কারণ নর্মাল ডেলিভারি তাদের জন্য খুবই 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 রিস্কি। এটা আসলে নর্মাল ডেলিভারিতে তাদের যাওয়া উচিত না, কারণ এখানে ইউটেরাস রাপচার হওয়ার চান্স খুব বেশি থাকে। আচ্ছা এখানে আরেক বন্ধু বলেছো যে বান্ধবী আসসালামু আলাইকুম, সেকেন্ড টার্মে কত সপ্তাহ পর চেক আপ করা উচিত হবে? আচ্ছা সেকেন্ড টার্মে তোমরা অবশ্যই 6 মাস যখন পূরণ হবে তখন তোমরা একটা আলট্রাসোনোগ্রাম করে নিবা। আচ্ছা আলট্রাসোনোগ্রামের ব্যাপারে একটা বলি, এত ঘন ঘন আলট্রাসোনোগ্রাম করা কোনো দরকার নাই। যদি কোনো অ্যাবনর্মালিটি না থাকে এত ঘন ঘন আলট্রাসোনোগ্রাম করার দরকার নেই, কারণ এটা একটা আলট্রাসোনোগ্রাফিক রে, হ্যাঁ, যেটা মানে সেফ হলেও মোটামুটি সেফ হলেও কখনোই এটা এত ঘন ঘন করা উচিত না। এটা মাইট বি এটাও ক্ষতি করতে পারে, ঠিক আছে। আর আরেকটা কথা, অবশ্যই রেডিয়েশন এনার্জি বাচ্চার জন্য ক্ষতিকর। কখনোই মাকে এক্স রে রুমে পাঠাবা না, কখনোই না। এক্স রে রেডিয়েশন সেটা খুবই ক্ষতিকর, বাচ্চার জন্য ক্ষতিকর, ঠিক আছে। ইভেন যেখানে এক্স রে করা হয় সে রুমের পাশে দিয়েও মাকে যেতে মানা করা হয়েছে, গর্ভবতী মাকে যেতে মানা করা হয়েছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলোতে তোমরা খুব 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 বেশি খেয়াল রাখবা, যে মা একটু পড়ে গেলো, একটু ব্যথা করলো, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে যাইতে একটু এক্স রেটা করে আসি, না, কখনোই না। রেডিয়েশন এনার্জি গর্ভবতী মায়েদের জন্য একদমই নিষিদ্ধ, ঠিক আছে। আচ্ছা একটু কমেন্টস পড়ি। মোস্তফা কামাল বান্ধবী বলেছো আসসালামু আলাইকুম। আচ্ছা এটা তো পড়লাম। উম্মে আইমান তানিয়া, আচ্ছা হ্যাঁ বন্ধু, 3 বছর আগে সিজার হলে এখন নর্মাল করানো যাবে? না বন্ধু, তোমার একবার সিজার হয়েছে, তুমি এখন নর্মালে চিন্তা করো না, কারণ এটা খুবই রিস্কি। কারণ ওখানে একটা সিজার যে জায়গায় করা হয় সেই জায়গায় একটা স্কার থেকে থাকে। হ্যাঁ, নর্মাল ডেলিভারিতে ইউটেরাসের উপর অনেক প্রেশার পড়ে, এত বেশি প্রেশার পড়ে যেটা ওই স্কারটা ফেটে যাওয়ার চান্স খুবই থাকে, হ্যাঁ খুব বেশি থাকে আর কি। তো এই চান্স ভুলেও নিও না, তোমার জীবনের মূল্য অনেক বেশি, ঠিক আছে। তুমি বাঁচলে, বাচ্চা বাঁচলে সবাই ভালো থাকবে, তুমি আগে বাঁচো, তারপর বাচ্চাকে বাঁচাও, ঠিক আছে। এই চান্স নিও না নর্মাল, যেহেতু একবার সিজার হয়ে গিয়েছে। আচ্ছা আর বন্ধু জয়েন করেছো স্বপন মোল্লা। আচ্ছা স্বপন মোল্লা বন্ধু বলেছো জরায়ু ক্যান্সারের কি সচরাচর পাওয়া যায়? না, বাংলাদেশে সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, নিতে হবে কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা প্রবলেম অ্যান্ড প্রেসক্রিপশন খুব ভালো লাগছে। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ বন্ধু। আচ্ছা এরপরে আমি টপিক্সে চলে আসি, সময় নাই করে আমি এমনিতে অনেক দেরি করে ফেলেছি। আচ্ছা তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ কি না আরেকবার একটু আমাকে জানাও, কারণ কিছুক্ষণ আগে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমি বুঝতেছি না আমি কি আবার ডিসকানেক্টেড হলাম কি না। আচ্ছা মোস্তফা কামাল বন্ধু বলেছো থ্যাঙ্কস ফর ভ্যালুয়েবল ইনফো বন্ধু। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ তোমাকে বন্ধু, আরও ইনফরমেশন আছে, তোমরা একটু শোনো। দেখো তারপরে আমি বললাম যে প্রথমে আমি পরিকল্পনার মধ্যে অবশ্যই প্রসবের স্থান ঠিক করতে হবে, বললাম যে আইসিইউ এনআইসিইউ যদি সাপোর্ট থাকে কোনো হাসপাতালে অবশ্যই সেটা। আচ্ছা একটু কমেন্টস পড়ি। এসএসসি 2004
এইচএসসি 2006 ব্যাচ লিখেছে। নওরিনের লাইভে যারা আছি সবাইকে স্বাগতম। বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানা বন্ধু উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা তোমাদের প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো আমাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি যে প্রসবে সাহায্যকারী কে থাকবে 24 ঘন্টা রুগীর সাথে, অবশ্যই সেটা ঠিক করে রাখতে হবে। কারণ যখন রুগীকে নিয়ে টানাটানি করা হয়, মানে হাসপাতালে নেওয়া হয়, তখন রুগীকে নিয়ে টানাটানি করা হয় যে কে কার সাথে যাবে, রুগী কার সাথে যাবে। হ্যাঁ, এটা আসলে আগে থেকে ঠিক করা উচিত। তোমরা এটা অবশ্যই আগে থেকে ঠিক করে রাখবা, রক্তদাতা রেডি করে রাখবা, কিছু পয়সা অবশ্যই সঞ্চয় করে রাখবা। যদি আল্লাহ না করুক কোনো ইনসিডেন্টস যদি ঘটে, তাহলে ওই সময় যেন ব্যাকআপ দেওয়া যায়। আর এটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা, অবশ্যই যাতায়াত ব্যবস্থাও ঠিক করে রাখতে হবে। কারণ যদি রাতের বেলায় যদি দরকার পড়ে, অবশ্যই যেন ভেহিকেল অ্যাভেলেবেল হয়। আর এই করোনা পরিস্থিতি, লকডাউন পরিস্থিতিতে অবশ্যই যাতায়াত ব্যবস্থা কোথায় কিভাবে হবে সেটা অবশ্যই ঠিক করে রাখতে হবে। অ্যাটলিস্ট একটা সিএনজি অথবা রিক্সা অথবা ভ্যান, এগুলো ঠিক করে রাখতে হবে। অ্যাম্বুলেন্স, অবশ্যই অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে রাখতে হবে। হ্যাঁ, হাসপাতালে যোগাযোগ করে রাখতে হবে আর অ্যাম্বুলেন্সের নাম্বার নিয়ে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরেক বন্ধু বলেছ ওয়াসিউদ্দিন শিবলি, প্রোগ্রাম সুন্দর হচ্ছে, ক্যারি অন। আচ্ছা, ধন্যবাদ বন্ধু তোমাকে। আর স্বপন মোল্লা বলেছ কথা ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে এনশিওর করেছো। আর আরেক বন্ধু বলেছ শামিমা সোহেল, জ্বরের টিকা কি সেফ প্লিজ বলো। আচ্ছা, হ্যাঁ, জ্বরের টিকা অবশ্যই সেফ, দিতে পারো। এই জ্বরের টিকা নিয়ে আমি একটু পরে বলবো তোমাদের, তোমরা অবশ্যই দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তানিম সরকার বলেছ প্রেগনেন্সি 2 মাস চলছে, অতিরিক্ত বমি করছে, করণীয় কি? আচ্ছা, এই সময় তুমি অবশ্যই তোমার যে ডক্টর আছে পরিচিত, যে তোমার গাইনোকোলজিস্ট আছে, তুমি তার সাথে যোগাযোগ করে তুমি বমির জন্য প্রপার মেজারমেন্টটা নাও, আর বেশি বেশি করে পানি খাও। এই সময় একটু বমি এরকম হবেই। আর নরম খাবার খেতে বলো তোমার ওয়াইফকে, তাহলে এই বমি তুমি একটু কম হবে, তার একটু উপকার হবে। ঠিক আছে? আচ্ছা, অবশ্যই ডক্টরের কাছে যাও। তোমার জন্য পরামর্শ হচ্ছে তুমি অবশ্যই ডক্টরের কাছে যাও এবং বমির জন্য কি করবে সেই বমির ওষুধটা তুমি তোমার ওয়াইফকে খাওয়াও, যে প্রেগনেন্ট তাকে খাওয়াও। আচ্ছা, এরপরে আসি পরীক্ষা করেন। আমরা প্রথম প্রেগনেন্সিতে যারা চেক আপে আসে তাদেরকে আমরা অনেকগুলো পরীক্ষা দিই। হ্যাঁ, 7-8টা পরীক্ষা দিই। অনেক মারাই বলে যে এত পরীক্ষা দিল, আমার তো এত কিছু সমস্যা হয় নাই। আসলে এই পরীক্ষাগুলো করাতেই হবে। হ্যাঁ, হিমোগ্লোবিন লেভেল আমাকে দেখতেই হবে, সিবিসি আমাকে করাতে হবে যে কোনো ব্লাড ইনফেকশন আছে কিনা, তারপরে আমাকে ব্লাড গ্রুপ করাতে হবে। ব্লাড গ্রুপ অবশ্যই জানতে হবে, কারণ মায়ের যখন তখন ব্লাডের দরকার পড়তে পারে। হ্যাঁ, তখন তার গ্রুপ না জানা থাকলে করে ব্লাড ম্যানেজ করা হবে, এইটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলা পরীক্ষা অবশ্যই করাইতে হবে। আর হচ্ছে প্রস্রাবে ইনফেকশন আছে কিনা সেটাও আমরা পরীক্ষা করি। আলট্রাসোনোগ্রাফি করি, প্রথমে একটা আলট্রাসোনোগ্রাফি করা খুবই জরুরি, কারণ অনেক সময় দেখা গেছে যে প্রেগনেন্সি পজিটিভ, কিন্তু দেখা গেছে যে এটা ব্লাইটেড ওভাম অথবা মোলার প্রেগনেন্সি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে প্রেগনেন্সিটা মানে আলট্রাসোনোগ্রাম করাটা খুবই জরুরি। হ্যাঁ, কারণ এগুলো এক্সক্লুড করতে হয়, না করলে এগুলা নিয়েই যদি কন্টিনিউ করা হয়, সময় যত যাবে ততই খারাপ অবস্থা হবে। হ্যাঁ, তো অবশ্যই প্রথম দিকে আলট্রাসোনোগ্রামটা অবশ্যই করানো উচিত। আর প্রথমে আলট্রাসোনোগ্রাম দেখে আমরা অনেক যারা মা আছেন ইডিডি বলতে পারেন, মানে শেষ মাসিকের ডেট বলতে পারেন না, তো প্রথম আলট্রাসোনোগ্রামটা দেখে আমরা ইডিডি বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, একটু কমেন্টসে আসি। স্বপন মোল্লা বলেছ ঢাকার ভিতরে কোথায় পাওয়া যায় জরায়ুর ক্যান্সারের টিকা? তুমি পিজি হাসপাতালে যোগাযোগ করতে পারো অথবা ঢাকা মেডিকেল কলেজে যোগাযোগ করতে পারো, ওখানে তুমি জরায়ুর ক্যান্সারের টিকা দেওয়া যায়। আচ্ছা, শেখ তৌফিকুল ইসলাম বলেছ প্রেগনেন্ট 6 উইক মাইক্রোজেস্ট, আচ্ছা 200 ডক্টর দিছি, এইটা খেতে হয়? আচ্ছা বন্ধু, সেটা জানালে খুশি হব। আচ্ছা, মাইক্রোজেস দিছে, তার মানে তার পেটে ব্যথা আছে অথবা কোনো আছে, এটা তুমি প্রেগনেন্সি থ্রু আউট কন্টিনিউ করতে পারো। হ্যাঁ, এটা সমস্যা হবে না। ডক্টর যতদিন বলেছে অতদিনই তোমাকে খেতে হবে, তাহলে ওই সমস্যাগুলো কম হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি আসি পরীক্ষাগুলো বললাম। আচ্ছা, যদি আরও পরীক্ষা আছে, কারো
থাইরয়েডের প্রবলেম আছে কিনা। আমাদের দেশের ম্যাক্সিমাম মায়েদের আমি খেয়াল করেছি, আমি যতগুলো পেশেন্ট দেখছি, এখনও দেখছি, আমি অবশ্যই TSH পরীক্ষাটা করে থাকি। কারণ দেখা গেছে যে 10টা রুগী প্রেগনেন্ট মা দেখলাম, এর মধ্যে 3টা থেকে 4টা অথবা 5টা রুগী আমি হাইপোথাইরয়েডিজমের পেয়ে যাই। তো খুবই অ্যালার্মিং ইস্যু, যে অবশ্যই পরীক্ষা করা দেখতে হবে। যদি সিমটম থাকে অবশ্যই পরে পরীক্ষা TSHটা পরীক্ষা করাতে হবে যে হাইপোথাইরয়েডিজম আছে কি না। হাইপোথাইরয়েডিজম অবশ্যই আমরা এটা পরীক্ষা করে নিই। যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে অবশ্যই তাকে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে থাইরক্সিন কন্টিনিউ করতে হবে। থাইরক্সিন এমন একটা ওষুধ যেটা সে একদিনের জন্য বাদ দিতে পারবে না। হ্যাঁ, যেদিন ভুলে যাবে তার পরের দিন সে 2টো করে খেয়ে নিবে। হ্যাঁ, থাইরক্সিন। আচ্ছা, এরপরে যদি কারো ডায়াবেটিস থাকে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে এবং নিয়মিত ইনসুলিন নিতে হবে যদি ডায়াবেটিস হয় প্রেগনেন্সি পিরিয়ডে। ডায়াবেটিসের জন্য, ডায়াবেটিস যদি হয়েও থাকে, যে মুখে খাওয়ার ওষুধগুলো কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে খেতে পারবে না, অবশ্যই তাকে ইনসুলিন নিতে হবে। আচ্ছা, এরপরে আসি যদি হাইপারটেনশন থাকে। সাইফুল গেটে যাও, সাইফুল গেটে যাও, সালিদ। আচ্ছা, এরপরে যদি হাই প্রেশার থাকে তাহলে অবশ্যই তাকে প্রেশারের ওষুধ খেতে হবে। যদি প্রেগনেন্সিতে তার যদি প্রেশার হাই হয়ে যায় তাহলে অবশ্যই তাকে প্রেশারের ওষুধ খেতে হবে। তারপরে যদি রক্তশূন্যতা থাকে, আমাদের বাংলাদেশের মেয়েদের ম্যাক্সিমামের রক্তশূন্যতা থাকে প্রেগনেন্সি পিরিয়ডে, আরও লেভেল কমে যায়, হিমোগ্লোবিনের লেভেল আরও কমে যায়। তো এই জন্য এটা অবশ্যই পরীক্ষা করতে হয় যে আমাদের হিমোগ্লোবিনের লেভেলটা কতটুকু আমরা দেখি। আচ্ছা, এর জন্য ফলিক অ্যাসিড আর আয়রন ফলিক অ্যাসিড এগুলো আমরা কন্টিনিউয়াসলি খেতে বলি মাদেরকে, এটা খেতে হবে। হ্যাঁ, প্রথম 4 মাস অবশ্যই ফলিক অ্যাসিড খেতেই হবে। হ্যাঁ, কারণ ফলিক অ্যাসিড না খেলে নিউরাল টিউব ডিফেক্ট হয়। হ্যাঁ, নিউরাল টিউব ডিফেক্ট মানে বাচ্চাদের মেন্টাল, এবং ওইখানে সে অ্যাবনর্মাল বাচ্চা মানে ভূমিষ্ঠ হতে পারে। তো অবশ্যই ফলিক অ্যাসিডটা আমাদের কন্টিনিউয়াসলি খেতে হবে। আমাদের ফলিক অ্যাসিডের খুবই ডেফিসিয়েন্সি থাকে আমাদের শরীরে। ভিটামিন B12 আমরা প্রেসক্রাইব করি, ফলিক অ্যাসিড প্রেসক্রাইব করি, আয়রন প্রেসক্রাইব করি। এগুলো অবশ্যই প্রথম থেকেই খাওয়া শুরু করে দিতে হবে। আচ্ছা, এরপরে আসি ফার্স্ট ট্রাইমেস্টারে আর কি আমরা করতে পারি। যে প্রস্রাবে ইনফেকশনের জন্য আমরা ইউরিন RME পরীক্ষা দিই। এটা অবশ্যই প্রেগনেন্সিতে ইনভ্যারিয়েবলি প্রস্রাবে ইনফেকশনটা হয়। হ্যাঁ, তো এটার জন্য আমরা ইউরিন RME পরীক্ষাটা দিই। এটা যাতে প্রস্রাবে ইনফেকশন হয়ে থাকে যাদের, তারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ড্রাগস মানে প্রয়োজনীয় ওষুধ নিতে হবে এবং বেশি বেশি করে পানি পান করতে হবে। কোনোভাবে প্রস্রাব আটকিয়ে রাখা যাবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্রেগনেন্সিতে কোনো ভ্যাকসিন নেওয়া যাবে না। হ্যাঁ, এক্সেপ্ট TT টিকা। হ্যাঁ, TT ভ্যাকসিন ছাড়া আর কোনো ভ্যাকসিন নেওয়া যাবে না। তাও TT টিকা হচ্ছে যারা 5টা টিকা আগে পেয়ে আসছে তাদের টিকা নেওয়ার দরকার নেই। আর যারা TT টিকা নিচে মনে নাই, 3টা নিয়েছিলাম অথবা 4টা নিয়েছিলাম, তারপরে কি হয়েছে মনে নাই, তাদের ক্ষেত্রে অবশ্যই 6 মাসে একটা করে TT টিকা নিয়ে নিতে হবে। হ্যাঁ, আর যারা একদমই নেয় নাই, TT টিকা কখনোই নেয়নি, তাহলে 6 মাসে একটা, 7 মাসে একটা, এই 2টো TT টিকা সে নিয়ে নিবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলেছিলাম যে প্রেগনেন্সি পিরিয়ডে কোনো রেডিয়েশনের এক্সপোজার হওয়া যাবে না। মানে এক্সরে রুমে যাওয়াই যাবে না। প্রেগনেন্ট মারা অবশ্যই কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলে অবশ্যই এক্সরে রুমের ভিতরে যাওয়া থেকে বিরত থাকবে। আমাদের ক্ষেত্রে কি হয় যে একটু ব্যথা পেলো, পড়ে গেল, বা এক্সরে করতে নিয়ে যাও, দেখি হয়েছে কিনা, ভেঙে গিয়েছে না, ফ্র্যাকচার হয়েছে কিনা। হ্যাঁ, কোনোভাবেই এটা করা যাবে না। প্রেগনেন্ট মহিলারা কখনোই এক্সরে রুমে যাবে না, কারণ রেডিয়েশন এনার্জি বাচ্চাদের ক্ষতি করে। ঠিক আছে, একটা বাচ্চা তৈরি হচ্ছে, গ্রোথ হচ্ছে, তাকে যদি রেডিয়েশন এনার্জি এক্সপোজার হয় তাহলে সে বাচ্চাটার গ্রোথ ঠিকমতো হবে না, সে বিকলাঙ্গ হয়েও জন্মগ্রহণ করতে পারে। ঠিক আছে। এরপরে হচ্ছে
আচ্ছা, এরপরে আসি করোনা আউটব্রেকে আমরা এখন কি করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে প্রয়োজন, মানে এখন এই সময়ে মারা কি করবে। হ্যাঁ, এখন এই সময়ে আচ্ছা আচ্ছা, আমাকে কি সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা? একটু আমাকে এনশিওর করো, আমি না বুঝতে পারতেছি না, আবার কি ডিসকানেক্টেড হয়ে গেলাম কি না। তোমাদের কোনো কমেন্টস পাচ্ছি না, লাইকও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, আবার কি ডিসকানেক্টেড হয়ে গেলাম কিনা বন্ধুরা? আমাকে একটু বলো, একটু বলো যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। কেউ কি শুনতে পাচ্ছ? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম? আচ্ছা বন্ধুদের লাইক পাচ্ছি। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করে যাই। হ্যাঁ, আচ্ছা, করোনা এই আউটব্রেকের সময় আমরা মায়েদের কিভাবে যত্ন নিব। আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না কোনো মাকে, এবং বাড়ির মানে বাইরে থেকে যদি কেউ বাসায় আসে তাহলে সরাসরি তার সামনে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজেকে হাত ধুয়ে বা গোসল করে বা নিজেকে ডিসইনফেক্টেড না করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে জরুরি প্রয়োজনে অবশ্যই ডাক্তারের সাথে ফোনে কথা বলা যেতে পারে। তারপর টেস্ট করানোর জন্য প্রয়োজনে অথবা জরুরি প্রয়োজনে তোমরা পিপিই পরে বাইরে যেতে পারো, অনেক সেফ। আমি পিপি নিয়েও একটা লাইভ করেছিলাম, সেখানেও আমি বলেছিলাম যে এখন অবশ্যই এখন একটা সময় এসেছে যে অবশ্যই প্রত্যেককে পিপিই পরতে হবে, না হলে আমাদের আসলে উপায় নেই। ঠিক আছে, যেহেতু করোনার কোনো ওষুধ নাই, কোনো ভ্যাকসিন নাই, কোনো কিছুই নেই, সেহেতু আমাদের নিজস্ব প্রোটেকশন ছাড়া আমরা কখনো এটাকে ইয়ে করতে পারবো না। আমরা নিজস্ব প্রোটেকশন ছাড়া আমরা এই করোনা থেকে বাঁচতে পারবো না। তো প্রোটেকশন নিতেই হবে। এখন উপায় একটাই, যে করোনার কেরিয়ার কমানো। করোনার কেরিয়ার যদি আমরা কমাতে পারি তাহলে অবশ্যই আমরা করোনা থেকে বাঁচতে পারবো, রেহাই পাবো। ঠিক আছে, তো কেরিয়ার কমানোর একটাই উপায় এখন আছে, সেটা হচ্ছে পিপিই পরিধান করা। যে করোনা রোগী সেও পিপিই পরিধান করবে, যে করোনা রোগী না সেও পিপিই পরিধান করবে, এবং প্রত্যেকেই পিপিই পরিধান করলে করোনা থেকে, যে এটা তো ম্যান টু ম্যান ট্রান্সফার হয়। ঠিক আছে, তো আমি যদি পর্যাপ্ত প্রোটেকশন নিয়ে থাকি তাহলে তো আমার কাছে আসছে না, আমি সেফ থাকলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি অবশ্যই পর্যাপ্ত মেজারমেন্ট নিয়ে সে ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে, টেস্ট করাতে হবে যদি টেস্টের দরকার পড়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি আরেকটা কথা, সেটা হচ্ছে নো মেডিসিন উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন। ঠিক আছে, কোনো মেডিসিন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া যাবে না। ফার্মেসির লোকেদের কথা অনুযায়ী কখনোই প্রেগনেন্ট মহিলাদের ওষুধ খাওয়া উচিত না। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখবা তোমরা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে শুধু আচ্ছা কী ফার্স্ট সেমিস্টারে তাহলে আমরা কী মেডিকেশন কন্টিনিউ করব? অনলি ফলিক অ্যাসিড, ভিটামিন B12, তারপরে হচ্ছে এগুলাই আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, আর অন্য কোনো প্রবলেম থাকলে, যদি থাইরয়েডের প্রবলেম থাকে, যদি হাইপার টেনশন থাকে, যদি ডায়াবেটিস থাকে, ইউরিনারি ইনফেকশন থাকে, তাহলে এটা অবশ্যই ডক্টরের মানে প্রেসক্রিপশন অনুযায়ী আমরা সেই ওষুধগুলো কন্টিনিউ করে যাব। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি, যদি জ্বর সর্দি কাশি হয় তাহলে এই সময়টায়, হ্যাঁ এই সময়টায় যদি জ্বর সর্দি কাশি হয় তাহলে আমরা কি করব? কিছু করার দরকার নাই। জ্বরের জন্য আমরা নর্মাল প্যারাসিটামল খাবো। সর্দি কাশির জন্য শুধু আমরা হিস্টাসিন এগুলা খাবো। হ্যাঁ, আর হচ্ছে জাস্ট এতটুকু খেলেই আমাদের এই জ্বর সর্দি কাশি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কিন্তু তারপরে যদি এটার সাথে জ্বর সর্দি কাশি আছে, সাথে শ্বাসকষ্ট শুরু হচ্ছে বা শুকনা কাশি শুরু হচ্ছে, তাহলে অবশ্যই ম্যাটার অফ কনসার্ন। তাহলে অবশ্যই এটা ফার্স্টে তাকে আইসোলেশনে যেতে হবে, এবং জ্বরের জন্য প্যারাসিটামল কন্টিনিউ করে যেতে হবে, এবং সর্দি কাশির জন্য হিস্টাসিন অথবা অ্যালাট্রল অথবা ফেক্সোফেনাডিন এগুলো কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, অথবা আদা সিদ্ধ পানি, গরম পানি এগুলো কন্টিনিউ করে যেতে হবে। হ্যাঁ, যাতে করে এই মানে জার্মগুলা যেন এই গলাতেই মরে যায় বা মুখের মধ্যেই মরে যায়। ঠিক আছে, কারণ গরম পানির দেখা গেছে যে গরম পানির সংস্পর্শে এই করোনার জীবাণু ছড়ায় না। তো অবশ্যই গরম পানি খেতে হবে, গরম পানিতে গড়গড়া করতে হবে। যদি একটু মেন্থল মিশানো যায় তাহলে ভালো। হ্যাঁ, আর যদি না যায় তাহলে গরম পানির ভাপ নিতে হবে, গরম পানির ভাপ নিতে হবে। ঠিক আছে, এগুলা মেজারমেন্ট নিলেই মোটামুটি
রেহাই পাওয়া যাবে। তারপরেও যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতেই হবে, ডাক্তারের কাছে যেতেই হবে, করোনা টেস্ট করাতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা সেকেন্ড টাইমিস্টার। হ্যাঁ, সেকেন্ড টাইমিস্টারে আমরা কি করব, তার সেকেন্ড টাইমিস্টারের সময়টা বলে দিই। সেকেন্ড টাইমিস্টারের সময়টা হচ্ছে 4 থেকে 4, 6, 7 মাস পর্যন্ত, না হ্যাঁ 4, 5, 6 মাস পর্যন্ত হচ্ছে আমার সেকেন্ড টাইমিস্টার আছে। সেকেন্ড টাইমিস্টারে আমাদের কি করণীয়? সেকেন্ড টাইমিস্টারে আমাদের করণীয় হচ্ছে আমরা যে ওষুধগুলো আগে খাচ্ছিলাম সেগুলো আমরা কন্টিনিউ করব, এবং এর সাথে আয়রন অ্যাড করব, আয়রন ওষুধ খাবো, ক্যালসিয়াম খাবো, ঠিক আছে, এবং নিয়মিত হাঁটা চলা যেগুলো করা দরকার। হ্যাঁ, আরেকটা জিনিস যে ভারী কাজ করা অবশ্যই যাবে না, এবং ভারী কাজ করা যাবে না, এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর রেগুলার হাঁটা চলা করতেই হবে। হ্যাঁ, রেগুলার হাঁটা চলা না করলে না আসলে নর্মাল ডেলিভারিটা মানে বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, এটা হওয়াটার চান্স কমে যায়। অবশ্যই রেগুলার কাজ সেগুলো করতে হবে, সেগুলো করবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে কিছু বিপদ চিহ্ন আছে, এগুলো এখন আমাদের কনসার্ন হইতে হবে। হ্যাঁ, কিছু মায়েদের বিপদ চিহ্ন হচ্ছে যে মাথা ঘুরাতে পারে, চোখে ঝাপসা দেখতে, মাথা ঘুরানি এবং চোখে ঝাপসা দেখা এটা একসাথে। হ্যাঁ, যে কোনো মাদের মাথা ঘুরাচ্ছে, চোখে ঝাপসা দেখছে, তার মানে হচ্ছে তার মেবি তার প্রেশার আপ ডাউন করতেছে। হ্যাঁ, তারপরে তার ও ব্লিডিং শুরু হতে পারে, তার জ্বর আসতে পারে, অথবা তার ডেলিভারি পেইন হতে পারে, অথবা তার তলপেটে অনেক বেশি ব্যথা হতে পারে, তারপরে হচ্ছে পানি ভেঙে যেতে পারে। হ্যাঁ, এই সকল জিনিসগুলো না হচ্ছে বিপদ চিহ্ন, ঠিক আছে। এই বিপদ চিহ্ন সম্পর্কে এখন অ্যালার্ট থাকতে হবে, যেগুলো জিনিস যদি দেখা যায় তাহলে অবশ্যই হাসপাতালে আমাকে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। হ্যাঁ, তাহলে কি বললাম যে তাকে অবশ্যই এই বিপদ চিহ্নগুলা সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেকেন্ড টাইমিস্টারে তাকে অবশ্যই, আচ্ছা, অ্যানোমালি স্ক্যান নিয়ে আমাকে অনেকেই কথা বলেছো যে অ্যানোমালি স্ক্যান আমরা করব কি না বা কখন করব। অ্যানোমালি স্ক্যানটা আমরা 5 মাসের পরে করি। যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, যদি কোনো ডেভেলপমেন্টাল প্রবলেম যদি থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে এই অ্যানোমালি স্ক্যান করে এটা ধরা যায়, কিন্তু এত জরুরি না, ঠিক আছে, অ্যানোমালি স্ক্যানটা। কারণ নর্মাল যদি মানে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট যদি নর্মালি থাকে, তাহলে মানে যদি কোনো প্রবলেম না ধরা পড়ে, তাহলে আমরা এখন এত জরুরি না অ্যানোমালি স্ক্যান করা, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে না একটু করে আসি, ভালো করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেহেতু করোনার এইরকম সিচুয়েশন, আমার মতে এত আলট্রাসোনোগ্রাম না করাটাই ভালো, ঠিক আছে। তাহলে 5 মাসের পরে আমরা অ্যানোমালি স্ক্যান করতে পারি। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেছে বাচ্চার মুভমেন্ট কখন বোঝা যায়। হ্যাঁ, 23 to 24 উইকসেই মুভমেন্ট বোঝা যায়। হ্যাঁ, বাচ্চার মুভমেন্ট বোঝা যায়। আচ্ছা, এই সেকেন্ড টাইমিস্টারে যখন বাচ্চার মুভমেন্ট বোঝা যায়, তখন থেকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চা মুভ করতেছে কিনা। যখনই মুভ করতে শুরু করবে তখনই প্রতিদিনকার রুটিন হচ্ছে, প্রত্যেক ক্ষণে রুটিন হচ্ছে বাচ্চা মুভ করবে কিনা, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমার ইয়েগুলা দিও, যেগুলা PDF ফাইলগুলা। আচ্ছা, তো মুভ করতেছে কিনা এইটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো সেকেন্ড টাইমিস্টারের পরামর্শ হচ্ছে যে বাচ্চা মুভমেন্ট দেখতে হবে। অবশ্যই আগে যেগুলো আমি বলেছিলাম, প্রসব পরিকল্পনার কথা বলেছিলাম, অবশ্যই প্রসব পরিকল্পনা যদি তখন না করে থাকো, এখন অবশ্যই সেকেন্ড টাইমিস্টারে এসে অবশ্যই করে নিতে হবে। তারপরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ঠিকমতো বিশ্রাম নিতে হবে, তারপরে বাচ্চার মুভমেন্ট কীরকম করছে এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এতটুকুই, এইগুলাই। আর হচ্ছে যে বিপদ চিহ্নগুলা কী কী আছে, একটা গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন কী কী হতে পারে, আবার আমি বলবো এগুলা বিপদ চিহ্নগুলা সেগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, বিপদ চিহ্নগুলো আমি আরেকবার পরিষ্কার করে বলে দিচ্ছি যে প্রসব পূর্ব রক্তস্রাব, তারপরে প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব এবং প্রসবের পর গর্ভফুল না পড়লে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রসবের সময় বা প্রসবের পরে খিঁচুনি হলে, আচ্ছা খিঁচুনি, বেশি মাথা ব্যথা। আচ্ছা, আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম কিনা বা দেখো তো, কোনো ইয়ে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, খিঁচুনি যদি হয় সেটাও একটা বিপদ চিহ্ন। তারপরে যদি প্রসব ব্যথা যদি 12 ঘন্টার বেশি থাকে, সেটাও একটা বিপদ চিহ্ন।
এইগুলা ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তারপর খিঁচুনি যদি হয়, জ্বর যদি আসে, অথবা বেশি বেশি মাথা ঘোরায়, অথবা যদি ব্লিডিং শুরু হয়ে যায়, এগুলো হচ্ছে আমার বিপদ চিহ্ন, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর আচ্ছা, একটু দেখে নিচ্ছিলাম। আচ্ছা, সরি বন্ধুরা, একটু আমি একটু টপিকসগুলো দেখে নিচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই গেল আমার সেকেন্ড টাইমিস্টার। হ্যাঁ, তারপর থার্ড টাইমিস্টারে আমরা কী করব? অবশ্যই থার্ড টাইমিস্টারে আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চা মুভমেন্ট কীরকম করছে। আচ্ছা, পানি ভেঙে গেল কিনা এটাও খেয়াল রাখতে হবে। তারপরে থার্ড টাইমিস্টার আমি সময়টা বলেছি, আবারও বলছি সময়টা হচ্ছে তোমার 7, 8, 9 মাস। ঠিক আছে? 7 থেকে 9 মাস পর্যন্ত সময়টা হচ্ছে আমার থার্ড টাইমিস্টার। হ্যাঁ, এইখানেও এই বিপদ চিহ্নগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যদি জ্বর আসে, খিঁচুনি আসে, প্রেশার বেড়ে যায়, তাহলে অবশ্যই কনসার্ন থাকতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে বিপদ চিহ্ন। হ্যাঁ, তারপরে মাদেরকে অবশ্যই ঠিকমতো বিশ্রাম নিতে হবে, ঘুমাতে হবে, ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে হবে, এবং আলট্রাসোনোগ্রামটা এই সময়টা খুব জরুরি। হ্যাঁ, অনেক সময় বন্ধুরা তোমরা অনেক সময় আমাকে প্রশ্ন করো পজিশনটা কীরকম আছে। আচ্ছা, পজিশন নিয়ে তোমরা এত বেশি টেনশন করো না। হ্যাঁ, শেষ সময়টা বাচ্চা নিজের পজিশন মতোই থাকবে। হ্যাঁ, অনেক সময় ব্রিজ থাকে, অনেক সময় সেফালিক থাকে, অনেক সময় থাকে, ও নিজেই ঠিক হয়ে যায় পরে। হ্যাঁ, আলট্রাসোনোগ্রামের সময় একরকম থাকলেও আবার সে ঘুরে গিয়ে আরেক রকম হতে পারে। হ্যাঁ, তো এই পজিশন নিয়ে তোমরা এত টেনশন করো না। হ্যাঁ, ডেলিভারির সময়টা মানে হচ্ছে ব্যাক পেইন শুরু হলো, সেই পেইনের সময়টা তার পজিশনটা খুব ইম্পর্টেন্ট। এর আগের পজিশনটা তার অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সে নিজে ঘুরবে। ঠিক আছে? তো ডেলিভারির সময়টাই হচ্ছে পজিশনটা খুব ইম্পর্টেন্ট। সে পজিশনিংটা ঠিক মতো আছে কি না। নর্মাল ডেলিভারি যদি পজিশন ঠিক মতো না থাকে তাহলে সিজার করতেই হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা যেটা থার্ড টাইমিস্টারে আমি এখন আছি, থার্ড টাইমিস্টারে অবশ্যই সেটা দেখতে হবে যে মায়ের সে ঠিকমতো যত্ন ঠিকমতো হচ্ছে কি না, ঠিকমতো খাচ্ছে কি না, ঠিকমতো ঘুমাচ্ছে কি না। শেষ সময়টা আসলে ঘুমটা খুব কষ্টকর হয়ে যায়, ঘুমাতে পারে না মারা, পায়ে পানি চলে আসে, শরীরে পানি চলে আসে। ঠিক আছে? হাঁটাচলা করতে হবে এজন্য। আর অ্যাটলিস্ট ওই যে বিশ্রাম বলেছিলাম যে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত রাতে ঘুম, আর হচ্ছে দিনের বেলা অ্যাটলিস্ট 2 ঘন্টা ঘুমাতেই হবে। হ্যাঁ, এখন হচ্ছে আসো যেটা নবজাতক শিশুদের যত্নে চলে আসি। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু জিনিস আছে যেগুলো খুবই জরুরি। সেটা হচ্ছে নাভি। প্রথমটা হচ্ছে নাভি। বাচ্চার নাভির যত্ন অবশ্যই নিতে হবে, এবং যদি তুমি বাড়িতে ডেলিভারি করো তাহলে নাভির যত্নটা খুব একটা নেওয়া হয় না। আর যদি হসপিটালে ডেলিভারি করাও তাহলে নাভির যত্নে ওরা ক্লোরহেক্সিডিন ইউজ করে। এখন যেটা লেটেস্ট সেটা হচ্ছে 7.1% ক্লোরহেক্সিডিন ইউজ করা। হ্যাঁ, যেটা আমরা বাজারে যেটা হেক্সিসল হিসেবে পাওয়া যায় এটাই দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু এটার থেকে এখন লেটেস্ট আসছে 7.1% ক্লোরহেক্সিডিন। এইটা এখন সকল সরকারি হাসপাতাল দেওয়া হচ্ছে, সরকারি ক্লিনিকগুলোতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু অবশ্যই এটা দেয়। হ্যাঁ, 7.1% ক্লোরহেক্সিডিনটা নাভির মধ্যে অবশ্যই দিয়ে দেয়। এটা হচ্ছে ওই হেক্সিসল থেকে 7 গুণ বেশি শক্তিশালী। এটা একবার দিয়ে দিলে নাভিতে আর ইনফেকশন হওয়ার চান্স থাকে না। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হচ্ছে, আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কোনো কমেন্টস করছো না, আমি বুঝতেছি না তোমরা আসলে আমাকে দেখতে পাচ্ছ কি না। আমি কিন্তু এখন মায়ের যত্ন থেকে আমি এখন শিশুর যত্নে চলে আসছি। তোমরা একটু কমেন্টস করলে আমি বুঝতে পারি যে তোমরা শুনতে পাচ্ছ, না হলে আমি আবার বুঝবো যে আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম কি না। ঠিক আছে? একটু কমেন্টস করো বন্ধুরা, আমি তাহলে বুঝবো তোমরা কোথায় আছো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কিনা বুঝতেছি না, তোমরা একটু কমেন্টস করো বন্ধুরা। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই অ্যান্সার দিব। আচ্ছা, দেখা যায়। আচ্ছা, অনেক বন্ধু জয়েন করেছো,
অনেক বন্ধু জয়েন করেছো। আমি একটু কমেন্টসগুলো পড়ি, হ্যাঁ একটু কমেন্টসগুলো পড়ি। আচ্ছা, এমডি তামিম সরকার বলেছো প্রেগনেন্সি 2 মাস চলছে, অতিরিক্ত বমি করলে করণীয় কি? আচ্ছা, এটা আমি বলেছি বন্ধুকে। আরেক বন্ধু বলেছো ধন্যবাদ বন্ধু, তোমাকে অনেক কিছু শিখতে পারলাম তোমার কাছ থেকে। আচ্ছা বন্ধু ধন্যবাদ। জিএম কিবিয়া বলেছো বন্ধু, বন্ধু তোমার চেম্বার কোথায় একটু বলবা প্লিজ? আচ্ছা বন্ধু, তুমি আমার চেম্বার তুমি অ্যাডমিনের কাছ থেকে জেনে নিও। আমি আপাতত আমি এখন আমার বেবি আছে তো আমি এখন চেম্বার করছি না। হ্যাঁ, যদি তোমার প্রবলেম যদি থাকে তাহলে তুমি অ্যাডমিনের কাছ থেকে আমার নিও। হ্যাঁ, আচ্ছা। লুবনা আহমেদ বলেছো মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা ধন্যবাদ বন্ধু তোমাকে। ওয়াসিউদ্দিন শিবলি বন্ধু বলেছো দোস্ত তোমার হাজব্যান্ডকে নিয়ে আসো 5 মিনিটের জন্য। আচ্ছা, আমাদের সাথে পরিচয় করাবে না? হ্যাঁ বন্ধু, অবশ্যই নিয়ে আসবো। সে আছে, আশেপাশেই আছে, অসুস্থ তো অবশ্যই লাইভের শেষে আমি তাকে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো ইনফরমেশন পাচ্ছি, ধন্যবাদ বন্ধু। হ্যাঁ ধন্যবাদ বন্ধু। আচ্ছা, মশিউর রহমান জনি বলেছ দেখতেছি দোস্ত। আচ্ছা ধন্যবাদ। মিজানুর রহমান মিজান বলেছ দেখছি বন্ধু। আচ্ছা ধন্যবাদ বন্ধু, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ধন্যবাদ বন্ধু, দেখতে পাচ্ছ ক্লিয়ার, তোমরা শুনতে পাচ্ছ, ধন্যবাদ বন্ধুরা। আচ্ছা, মশিউর রহমান জনি বলেছ তুই কি দোস্ত গাইনি ডক্টর? হ্যাঁ দোস্ত, আমি গাইনি, মা ও শিশু। হ্যাঁ, মা ও শিশুতে আছি। আচ্ছা, রিগান আর দেখছো বন্ধু? দেখছি, খুব সুন্দর শুনছি। আচ্ছা হ্যাঁ ধন্যবাদ বন্ধু। শামিমা সোহেল বলেছো সুন্দর ক্লিয়ার। আচ্ছা ধন্যবাদ, তোমরা আমাকে তাহলে শুনতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমার মোবাইলে মনে হয় প্রবলেম করছিল। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মশিউর রহমান জনি বলেছো বন্ধু তুই কি গাইনি ডক্টর? হ্যাঁ বললাম বন্ধু। আচ্ছা, সায়েদ আরফিন হক বলেছো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, এসএসসি। আচ্ছা, মুন্না মুসা মুনাইম। আচ্ছা হ্যাঁ, সব ঠিক আছে বন্ধু। আচ্ছা চালিয়ে যাও। আচ্ছা ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, তোমরা আমাকে একটু শিওর করলা, আমার খুব ভালো লাগছে যে না আমি আচ্ছা, আরেকটা বন্ধু আমাদের মুহাম্মদ মাহমুদুল হক ভুইয়া। আচ্ছা বন্ধু বলেছ আমার ওয়াইফ 3rd ট্রাইমেস্টারে আছে, 7 মান্থস রানিং, 6 মান্থস এ একটা টিটি টিকা দিয়েছি, বাট এখন হসপিটালে ভ্যাকসিন সেন্টার অফ আছে। এই মুহূর্তে কি সেকেন্ড টিকা না দিতে পারলে কি কোনো প্রবলেম হবে? না বন্ধু, সমস্যা নাই, একটা টিকা তো দিয়ে নিয়েছো, কিন্তু তুমি যদি মনে করো যে না আমি দেওয়াবো, তাহলে তুমি টিটি ভ্যাকসিন টিটি ভ্যাক্স নামে পাওয়া যায়। টিটি ভ্যাক্স নামে পাওয়া যায়, এটা নিয়েছো, ওখানে সিরিঞ্জ দেওয়াই থাকে। তুমি কাউকে দিয়ে, কোনো হেলথ ওয়ার্কার অথবা কোনো নার্স বা তোমার কোনো পরিচিত কেউ হেলথ ওয়ার্কার যদি থাকে, ওদেরকে দিয়ে তুমি টিটি ভ্যাকসিনটা দিয়ে নিতে পারো। হ্যাঁ, 7 মান্থসে সমস্যা নেই। আচ্ছা, ইফতেখার ফয়সাল বলেছো বন্ধু। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেছো লাইভের উপর কি বিষয় নিয়ে কথা আচ্ছা আলোচনা হচ্ছে, ওইটা ক্যাপশনে দিলে ভালো হতো। আচ্ছা বন্ধু, আমি আসলে নতুন লাইভে তো আমি আসলে এত কিছু বুঝে উঠতে পারি নাই, তো আমি তবে ক্যাপশনটা দিলে খুব ভালো হতো। না, আমি আবারও বলে দিচ্ছি, আমি মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে কথা বলছি। হ্যাঁ, তোমরা আমাকে আমার পোস্টারটা যেটা দেওয়া আছে ওইটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, ক্যাপশন দিলে ভালো হতো। আমি আসলে এটা আবার নেক্সটে আমি এটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে যারা সাডেনলি লাইভ দেখতে পাচ্ছ তাদের, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রেজাউল করিম ভুইয়া বন্ধু বলেছো হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, মোহাম্মদ মাহমুদুল হক ভুইয়া বলেছো আমার ওয়াইফ থার্ড। আচ্ছা, টিটি টিকাতে আমি বলেছি। ফয়সাল রিপ্লাইং, আচ্ছা হ্যাঁ ঠিক বলেছিস, পরের লাইভগুলোতে এটা করা হবে। আচ্ছা হ্যাঁ ফয়সাল, ধন্যবাদ বন্ধু। মারুফ অর্ক বলেছো ওকে সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা, ইয়েস। রিয়াজ আহমেদ বলেছো বন্ধু শুনতে পাচ্ছি। আচ্ছা, মোহাম্মদ নোমান হোসেন বলেছে শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেকে লাভ রিয়াক্ট দিয়েছো বন্ধু, তোমাকে। মতিউর রহমান বন্ধু ধন্যবাদ। সায়েদ আরিফুল হক বলেছো ধন্যবাদ বন্ধু। আচ্ছা, সিজারে আরেক বন্ধু বলেছো, নাজমুল ইসলাম বলেছো সিজারের ডেট 16/6/20, এর আগে সিজার করলে কোনো সমস্যা আছে? আচ্ছা হ্যাঁ, এটা আরেকটা কথা আমি বলে রাখি, তুমি সিজারের ডেটের কথা বলেছো বন্ধু,
এটা হ্যাঁ, আমি এটা অবশ্যই বলতে চাই যে কতটুকু সময় আমাদের ওয়েট করতে হবে সিজারের জন্য। অবশ্যই 37 উইকস, 37 সপ্তাহ আমাদের কমপ্লিট করাটা ভালো। হ্যাঁ, যদি কোনো কমপ্লিকেশান না থাকে, হ্যাঁ, তাহলে 37 সপ্তাহের আগে কিন্তু বাচ্চা প্রিম্যাচিউর। হ্যাঁ, আর 37 সপ্তাহ পরে বাচ্চা হচ্ছে মোটামুটি ম্যাচিউর। যদি 40 সপ্তাহ কমপ্লিট করা যায় তাহলে বাচ্চা ম্যাচিউর। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদেরকে 37 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে কি হয় কি, আগে যদি তুমি সিজার করে ফেলো বাচ্চাটা প্রিম্যাচিউর জন্মগ্রহণ করবে এবং অনেক প্রবলেম দেখা দেয়। বাচ্চাটা জন্ডিস হতে পারে, বাচ্চাটা শ্বাসকষ্ট হইতে পারে, হ্যাঁ, এই সকল ব্যাপার হইতে পারে। আবার কম ওজন হইতে পারে, বাচ্চাটাকে এনআইসিউতে ইনকিউবেটরে ফেলে রাখতে হবে। হ্যাঁ, তো এত কষ্ট কেন দেওয়া? একটু কষ্ট করে 37 সপ্তাহটা কমপ্লিট করো, তারপরে তুমি সিজার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বাচ্চার টিকা দেওয়ার ডেট পার হয়ে গেছে। আচ্ছা, টিকা দেওয়ার ডেট পার হয়ে গেছে। আচ্ছা, টিকার ডেটটা একটু বলে দিই যে তোমরা যে ডেটের টিকা দেওয়ার ডেট দেওয়া হয়েছে, হ্যাঁ, টিকা তার 1 সপ্তাহ পরেও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। ডেটের 1 সপ্তাহ পরেও তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ডেটের আগে দেওয়া যাবে না। তুমি যদি মনে করো যে না 8 তারিখে ডেট আছে, আমি তো 8 তারিখে থাকবো না, ঢাকার বাইরে থাকবো, আমার কোনো একটা কাজ আছে, আমি 5 তারিখে দিয়ে দিই, 5 তারিখে দেওয়া ঠিক হবে না। ঠিক আছে? তুমি 8 তারিখের পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 সব তারিখে দিতে পারো। হ্যাঁ, কিন্তু 8 তারিখের আগে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা বলে দিলাম। আচ্ছা, এখানে আচ্ছা প্রশ্নটা একটু শুনি। বাচ্চার টিকা দেওয়া ডেট পার হয়ে গেছে, এখন তো টিকা দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে পরে দিলে কি কোনো সমস্যা? ওই যে বললাম, পরে দিতে পারো, কোনো সমস্যা নেই, পরে দিও। আর যদি টিকা দিতে মনে করো যে টিকা দিব, কোথায় খোলা আছে, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করার তুমি যদি মনে করো যে না তুমি দেরি করতে চাচ্ছ না, তাহলে আজিমপুর ম্যাটারনিটি আছে অথবা মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার আছে, ওখানে টিকা দিচ্ছে ওরা। প্রতিনিয়তই টিকা দিয়ে যাচ্ছে, প্রতিদিনই টিকা দিয়ে যাচ্ছে। ওখানে গিয়ে তোমরা টিকা দিয়ে নিয়ে আসতে পারো। আর গেলে তোমরা একদম সকালে চলে যাবা। ঠিক আছে? সকালের টিকাটা যেটা একবারে ওরা ফ্রিজ থেকে বের করে, সেটার টিকার টেম্পারেচার মেনটেন হয়। ঠিক আছে? দিন যত বাড়তে থাকে, মানে দিনের মানে কি বলবো, সকালে ওরা কি করে, সকালে টিকাটা বের করে রেখে দেয়, তারপরে বাচ্চাদের দিতে 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 শেষ হয়ে গেলে টিকাটা হয়ে যায়। হ্যাঁ, তো ওই সময়ের মধ্যে টিকার টেম্পারেচারটা মেনটেন হয় না। হ্যাঁ, টিকার টেম্পারেচার মেনটেন যেটা একদম সকালের যে টিকাটা থাকে, একদম নতুন নতুন বের করলো, সেই টিকাটা যদি দিতে পারো সেটা খুব ইফেক্টিভ। ঠিক আছে? তারপরে পরের টিকাগুলো যে কাজ করে না তা না, পরের টিকাগুলোও কাজ করে। হ্যাঁ, কিন্তু টেম্পারেচার মেনটেনটা খুব দরকার ভ্যাকসিনের জন্য। হ্যাঁ, যেটা আজিমপুর ম্যাটারনিটি আর মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, এই দুইটা সেন্টার ওরা মেনটেন করে, টেম্পারেচারটা মেনটেন করে। হ্যাঁ, তো টিকার টেম্পারেচার মেনটেন যেখানে হয় সেখানে তোমরা টিকা দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাসলিমা হক বৃষ্টি বলছে, আমার বাবুর বয়স হচ্ছে 32 দিন, ও ব্রেস্ট ফিডিং করার সময় ম্যাক্সিমাম নাক নাক আমি বুঝতে পারতেছি না, কাশি উঠে। আচ্ছা, ব্রেস্ট ফিডিংয়ের সময় মনে হয় তার কাশি উঠে। হ্যাঁ, এইটা কেন হচ্ছে? আচ্ছা, ব্রেস্ট ফিডিংয়ের সময় দেখতে হবে যে সে মানে ফ্লো বেশি আসছে কিনা। হ্যাঁ, ফ্লো যদি বেশি আসে তাহলে সে কাশবে, এবং হয়তো বা এটা আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি না বন্ধু, তুমি অবশ্যই এটা আমাকে পরে তুমি ইনবক্স করো। হ্যাঁ, কোশ্চেনটা। আচ্ছা, তারপরে আরিফ বন্ধু আমাকে বলেছো যে আমার বেবি টিকা তারিখ 12 এপ্রিল ছিল, কোনো ঝামেলা হবে না তো? পঞ্চম টিকা, না আশা করি কোনো ঝামেলা হবে না, তুমি পরে টিকা দিয়ে নিতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। আমি শিশু স্বাস্থ্যে মনে হয় চলে এসেছিলাম। আমি গর্ভবতী মাদের পরামর্শের কথা মনে হয় মোটামুটি শেষ করেছিলাম। ধন্যবাদ বন্ধু। নজরুল ইসলাম বন্ধু বলেছে ধন্যবাদ বন্ধু। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, এখন সেটা হচ্ছে যে শিশু স্বাস্থ্যর কথা আমি শুরু করেছিলাম, শিশুদের ব্যাপারটা, মাদের ব্যাপারটা বললাম। তারপরেও যদি তোমাদের মায়েদের ব্যাপার নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে বলো, আমি অ্যান্সার দিব। এখন আমি শিশুতে চলে যাচ্ছি। হ্যাঁ, শিশুতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে শিশুদের ব্যাপারটা। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরদিন থেকে 28 দিন পর্যন্ত সে কিন্তু নবজাতক থাকে। 28 দিনের পর থেকে আমরা তাকে শিশু বলে গণনা করি। ঠিক আছে? এখন আচ্ছা, একটু কমেন্টসে আসি। বন্ধু মারুফ অর্ক বলেছ থাইরয়েড হরমোনের রিপোর্ট 4.5, এটাতে কোনো সমস্যা হবে কি?
আসলে 4.5 একটু বেশিই আছে। হ্যাঁ, তুমি এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাইরক্সিন কন্টিনিউ করো, ঠিক আছে? এবং থাইরক্সিন কতটুকু খেতে হবে তোমার ডাক্তার তোমাকে বলে দিবে, ঠিক আছে? এটা তুমি ঠিকমতো দেখায় তারপর তুমি কন্টিনিউ করো। আচ্ছা, এরপরে আমি আসি। মাহমুদুর রহমান মুন্না বলেছো হ্যালো ফ্রেন্ড। হ্যালো ফ্রেন্ড, হ্যাঁ তোমাকেও হ্যালো ফ্রেন্ড। আচ্ছা, এখন আসি একটু শিশুদের ব্যাপারে। আমি বললাম যে 0 থেকে 28 দিন পর্যন্ত কিন্তু আমরা নবজাতক বলছি, এরপরে থেকে আমরা শিশু বলছি। হ্যাঁ, আচ্ছা, জন্মের পরপর প্রথম 7 দিনের মধ্যে একটা নবজাতকের কি কি সমস্যা হতে পারে, হ্যাঁ এটাও জানা দরকার। যারা মা হচ্ছ তাদেরকে অবশ্যই জানা দরকার। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই যারা বাপ তাদেরকেও জানা দরকার এটা। হ্যাঁ, আচ্ছা, এখন আচ্ছা যেটা হচ্ছে জন্মের পরপরে একদমই ইমিডিয়েটলি তার শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, ঠিক আছে? শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, এটার জন্য আমরা বলি এটাকে বার্থ অ্যাসফেক্সিয়া বলি। যদি ঠিক মতো শ্বাস না নেয়, ঠিক মতো না কান্নাকাটি করে, এটার জন্য আমরা তাকে বার্থ অ্যাসফেক্সিয়া বলি। তো এটার জন্য তাকে আসলে আমাদের কি বলবো, মা আর বাবার কিছু করার নেই, এটা সব ডাক্তারদের করণীয়। অবশ্যই ওই সময়টা যদি হাসপাতালে সে ডেলিভারি হয়, অবশ্যই সে প্রপার ম্যানেজমেন্ট পাবে বার্থ অ্যাসফেক্সিয়ার জন্য। যতটুকু ব্যাক মাস্ক ভেন্টিলেশন দেওয়া যেতে পারে, ডাক্তাররা অবশ্যই সেখানে ব্যাক মাস্ক ভেন্টিলেশন দিয়ে বাচ্চাকে হয়তো বা স্টেবল করবে। অথবা যদি তার ওই সময় যদি এনআইসিইউ সাপোর্টের দরকার হয়, তখন তাকে অবশ্যই এনআইসিইউতে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়? এরপরে তার জন্ডিস হতে পারে। আচ্ছা, জন্ডিস নিয়ে বন্ধুরা মনে হয় আমাদের আরেকজন ডাক্তার বন্ধু মনে হয় বলেছেন জন্ডিস নিয়ে। আচ্ছা, একটু কমেন্টস পড়ি। মাহমুদুর রহমান মুন্না বন্ধু বলেছ ফ্রেন্ড, আই হ্যাভ ব্লেসড বাই আ বেবি গার্ল লাস্ট 11 মে। আচ্ছা, থ্যাংকস ফর ইউর সাপোর্ট ডিউরিং দেন। আচ্ছা, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন বন্ধু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি মনে রেখেছো এখানে আমাকে। আচ্ছা, মাহমুদুর রহমান মুন্না আবার বলেছো প্রেগনেন্সি টাইম। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু, তোমাকে আমি মনে হয় চিনি। আচ্ছা, এরপরে আসি জন্ডিসের কথা। জন্ডিস জন্ডিসের 2টা টাইপ আছে, একটা ফিজিওলজিক্যাল জন্ডিস, একটা প্যাথোলজিক্যাল জন্ডিস। হ্যাঁ, যদি শিশু জন্ম থেকেই সে জন্ডিস নিয়ে আসে, যদি তার চোখ হলুদ হয়, হাত পা হলুদ হয়, সারা শরীর হলুদ হয়, তাহলে সেটা খুব খারাপ জন্ডিস। হ্যাঁ, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। আর যদি জন্মের 3 দিনের পর থেকে 7 দিন পর্যন্ত যে জন্ডিস হয়, সেটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলছি। হ্যাঁ, সে জন্ডিস আচ্ছা, 7 দিন পর্যন্ত যে জন্ডিস হয় সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। হ্যাঁ, সেইটা নর্মালি ভালো হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর আমরা একটু পরীক্ষা করাই নেই যে হিমোগ্লোবিন বিলিরুবিন লেভেলটা কত। বিলিরুবিন লেভেল যদি 10 থেকে 12-র মধ্যে যদি থাকে, তাহলে মোটামুটি এটা সূর্যের আলোতে ধরলেই নর্মালে চলে আসে। হ্যাঁ, 7 দিন পরে এটা নর্মালে চলে আসে। হ্যাঁ, তারপর যদি বেশি থাকে, 10 থেকে 12-র বেশি হয়ে যাচ্ছে সিরাম বিলিরুবিন লেভেল, আরও দিনে দিনে আরও বাড়তেছে, তাহলে সেটা খারাপ। তখন সেটাকে অবশ্যই আমাকে হাসপাতালের নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি দরকার পড়ে এনআইসিতে আবারও ভর্তি করা লাগতে পারে। প্রপার ম্যানেজমেন্ট আমাকে অবশ্যই এটাতে নিয়ে রাখতে হবে। হ্যাঁ, না হলে বাচ্চার ব্রেনে ক্ষতি হবে। জন্ডিসটা খুবই খারাপ জিনিস, কারণ এটা ব্রেনে ক্ষতি করে ফেলে। এটা কার্নিক টেরাস বলে একটা ডিজিজ আছে, সেটা করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি যে বাচ্চাদের কিছু কিছু জিনিস আছে যে খেয়াল রাখতে হবে, যে বাচ্চা মানে বিপদ চিহ্ন যেগুলো, হ্যাঁ একটা নবজাতকের কি কি বিপদ চিহ্ন থাকতে পারে সেটা আমরা একটু আমি বলে দিচ্ছি, সেটা অবশ্যই জানা দরকার। হ্যাঁ, কারণ কখন কি হয় না হয় সেটা আসলে বাচ্চাদের ব্যাপারটা বলা যায় না। হ্যাঁ, বাচ্চা এই ভালো এই খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, 5 মিনিটের মধ্যেও খারাপ অবস্থা হতে পারে। হ্যাঁ, তো আচ্ছা সরি বন্ধু, যে বিপদ চিহ্নগুলো আমি একটু বলি। যদি বাচ্চা প্রথম বিপদ চিহ্ন, ঠিক আছে, 7-8টা বিপদ চিহ্ন আছে, অবশ্যই মনে রাখতে হবে। প্রথম বিপদ চিহ্ন হচ্ছে মায়ের বুকের দুধ যদি সে টেনে খেতে না পারে, তাহলে একটা বিপদ চিহ্ন। তাহলে বুঝতে হবে যে তার কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম আছে, যে মায়ের বুকের দুধ সে টেনে খেতে পারছে না।
মায়ের বুকের দুধ টেনে খেতে না পারে দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে মায়ের কারণ, একটা হচ্ছে বাচ্চার কারণ। বাচ্চার কারণ হতে পারে তার কোনো প্রবলেম আছে, হয়তো বা সে ঠিকমতো কোনো কিছুতে একটা প্রবলেম, হয়তো বা ব্রেনে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো বা খেতে কোনো সমস্যা হচ্ছে, হয়তো বা ক্লেফট লিপস ক্লেফট প্যালেট আছে, এটার জন্য হয়তো বা সে টেনে খেতে পাচ্ছে না। আর মায়ের কারণ হচ্ছে যে সে ঠিক মতো ব্রেস্ট ফিডিং করতে পারছে না। হ্যাঁ, প্রথম মা যারা হচ্ছে তাদের সবারই একই প্রবলেম হয় যে তারা ঠিক মতো বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে মানে সিস্টেমটা বুঝতেছে না। ঠিক মতো পজিশনিং না হলে বাচ্চা কখনোই দুধ টানতে পারবে না, বাচ্চা দুধ আসবে না। পজিশনিংটা মাস্ট, এটা অবশ্যই জানতে হবে। বাচ্চা মানে ব্রেস্ট ফিডিংয়ের পজিশনিং এটা যে কোনো হাসপাতালের নার্স অথবা সরকারি স্বাস্থ্যকর্মীরা জিজ্ঞেস করলে ওরা পজিশনিং দেখাই দিবে। হ্যাঁ, যারা গ্রামে আসো তারা মাঠকর্মীদের চিনো, মাঠকর্মীদের জিজ্ঞেস করলে মাঠকর্মীরা অবশ্যই পজিশনিং দেখাই দিবে যে ব্রেস্ট ফিডিংয়ের পজিশনিং কী। আর ভিজিটর আছে, ভিজিটরদের বললেও দেখাই দিবে, অথবা হাসপাতালে নার্সরা আছে, নার্সদের বললেও দেখাই দিবে যে বেবির পজিশনিং কী। ঠিক আছে, ব্রেস্ট ফিডিংয়ের পজিশনিং কী। হ্যাঁ, বাচ্চাকে কী পজিশনে থাকতে হবে, মাকে কী পজিশনে থাকতে হবে। হ্যাঁ, সেভাবে যদি হয় তাহলে বাচ্চা অবশ্যই বুকে দুধ টানবে এবং বাচ্চা খাবে। ঠিক আছে। আচ্ছা, প্রথম মাদের কি হয়, ব্রেস্ট বুকের দুধ আসতে একটু সময় লাগে, 3-4 দিন সময় লাগে, বাচ্চা খুব কান্নাকাটি করে। এই সময়টুকুটা তুমি মানে চিন্তার কোনো কারণ নাই। এই সময়টুকুটায় তুমি বাচ্চাকে মায়ের বুকের দুধ নিয়মিত করাবো। আমরা কি করি, আমরা অনেক টেনসড হয়ে যাই, আল্লাহ একদিন বাচ্চা দুধ খাচ্ছে না, পাচ্ছে না, বাচ্চাটা কিভাবে কি হবে না হবে। টেনশনের কোনো কারণ নেই, বাচ্চা জন্মের আগে থেকেই 3 দিনের খাবার নিয়ে পৃথিবীতে আসে। ঠিক আছে। আচ্ছা, একটু কমেন্টসগুলো পড়ি, অনেক বন্ধুরা অনেক কমেন্টস করতেছো। আচ্ছা, মাহমুদুর রহমান মুন্না বন্ধু বলেছো সানলাইটে বেবি দিব কিভাবে, যদি একটু বলতে। আচ্ছা, ডক্টর 30 মিনিট দিতে বলছে। আচ্ছা, সানলাইটে কিভাবে দিব, সানলাইট হতে হবে একদম সকালের রোদ যেটা, হ্যাঁ 6টার দিকে যে রোদটা আসে সেটা খুব মিষ্টি একটা রোদ, 5:30-6টার দিকে, ওই রোদটাতে তুমি নিয়ে যাবা, বা 6টার পরে যে রোদটা আসে ওইটাতে নিয়ে যাবা। তার বাচ্চাকে জামা কাপড় খুলে করতে হবে, শুধু মুখটা ঢেকে রাখবা, তাহলে কিন্তু মুখ কালো হয়ে যাবে, সুন্দর মুখ কালো হয়ে যাবে। ঠিক আছে, তো মুখ কালো করা যাবে না। হ্যাঁ, সানলাইটে ধরবা, বাচ্চার মুখ ধরে মানে মুখটা কাপড় দিয়ে ঢেকে রাখবা, আর পুরো শরীর সানলাইটে থাকবে। হ্যাঁ, আর কতক্ষণ রাখবা, 45 মিনিট সানলাইটে ধরবা, আর তারপরে মাকে বলবা, মাকে অবশ্যই সাথে যেতে বলবা, হ্যাঁ বাচ্চাকে নিয়ে। তারপরে 15 মিনিট সে বুকের দুধ খাওয়াবে, তারপরে 45 মিনিট সে মানে সানলাইটে বাচ্চাকে ধরবে। এভাবে সে 2-3 বার সানলাইটে এভাবে 45 মিনিট করে করে সে ধরতে পারে। ঠিক আছে, তাহলে কি বললাম, 45 মিনিট করে সে সানলাইটে ধরবে এবং 15 মিনিট পর্যন্ত, 45 মিনিটের পরে সে 15 মিনিট ধরে ব্রেস্ট ফিডিং করবে। ঠিক আছে, এভাবে সে 2-3 বার করে সানলাইট পাবে। তাহলে তার জন্ডিস বা জন্ডিসের ভাব চলে যাবে। হ্যাঁ, আমরা জন্ডিস দেখি কিন্তু মানে চোখে যে হলুদ ভাবটা সেটা সেটার ভাব দেখেই আমরা কিন্তু জন্ডিসটা নির্ণয় করি। হ্যাঁ, আরেকটা জন্ডিস আছে যেটা জন্ডিস বেড়ে গেলে কীরকম মানে সিমটম হবে। হ্যাঁ, হাতে পায়ে যদি জন্ডিস মানে হলুদ দেখা যায়, হাতে পায়ে যদি হলুদ দেখা যায় তাহলে বুঝতে হবে যে জন্ডিসটা খুবই খারাপ হয়ে মানে জন্ডিস। হ্যাঁ, তাহলে সানলাইটের কথা বললাম। আচ্ছা, আরেক বন্ধু আমাদের নজরুল ইসলাম বন্ধু বলেছে সিজার সরকারি হাসপাতালে করলে বেশি ভালো হয় নাকি বেসরকারি ক্লিনিকে করলে ভালো হয়, জানালে উপকৃত হবে। বন্ধু, এটা তুমি আমার থেকে তুমি ভালো বুঝবা বন্ধু, আমাকে এটা জিজ্ঞেস করছো তুমি। সব জায়গায় ভালো, যেখানে হবে সেখানেই ভালো। হ্যাঁ, আচ্ছা, লেট আরিফ বলেছ বেবির বয়স 1 বছর 3 মাস 14 দিন। আচ্ছা, সিদ্ধ ডিম শুধু সাদা অংশ খায়। আচ্ছা, তাহলে কি রাতে ওকে আরও একটা ডিম পোচ করে দেওয়া যেতে পারে? আচ্ছা বন্ধু, তোমার বাচ্চা যদি ডিম হজম করতে পারে তুমি খাওয়াতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, অনেক বাচ্চাদের ডিমের সমস্যা হয়, পাতলা পায়খানা শুরু হয়ে যায়, তাদেরকে আমরা বলি যে ডিমটা তোমরা অ্যাভয়েড করো। ঠিক আছে। আচ্ছা, আর অনেক বন্ধুরা বলছো তৃষা খান, মিমি সরকারকে। আচ্ছা বন্ধুরা, ইফতেখার ফয়সাল বলছো বন্ধু, আশফাকুর রহমান চৌধুরী। আচ্ছা, আচ্ছা
ওয়েলকাম জানিয়েছো বন্ধুরা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, বিপদ চিহ্নগুলো আবার বলি। তো নবজাতকের বিপদ চিহ্নগুলো হচ্ছে, যদি সে প্রথমে মায়ের বুকের দুধ যদি টেনে না খেতে পারে, তাহলে এটা হচ্ছে তার একটা বিপদ চিহ্ন, যে নিশ্চয়ই তার কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম আছে, যে সে নিজে কেন টেনে খেতে পারছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে বাচ্চাদের কিন্তু খিঁচুনি হতে পারে। হ্যাঁ, যদি ওই যে জন্ডিসের কথা বললাম, প্যাথোলজিক্যাল জন্ডিস যদি হয়, তাহলে কিন্তু তার খিঁচুনি হয়ে যেতে পারে। খিঁচুনি হলে কিন্তু ব্রেনে সমস্যা হয়, ঠিক আছে? তো অবশ্যই। আর আরেকটা জিনিস কি, বাচ্চাদের খিঁচুনি বোঝাটা খুবই টাফ ব্যাপার। হ্যাঁ, এটা আমরা ডাক্তাররাই কনফিউজড হয়ে যায় যে আসলে কি সে খিঁচুনি হচ্ছে নাকি সে এভাবে এরকম নর্মালি মুভ করতেছে, ঠিক আছে? তো অবশ্যই খিঁচুনিটা হবে একটাভাবে বোঝা যায় যে সে একটা হাত অথবা একটা পা অথবা একটা ঠোঁট, হ্যাঁ, কিছুক্ষণ পরপর মুভ করতেছে, ঠিক আছে? এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে আসলে সে তার খিঁচুনি হচ্ছে মেবি। হ্যাঁ, তো তোমরা একটা খেয়াল রাখবা যে কোনো একটা মুভমেন্ট চোখের পাতার হতে পারে, ঠোঁটের হতে পারে, অথবা হতে পারে কোনো একটা মুভমেন্ট সে বারবার করবে, কিছুক্ষণ পরপর ইন্টারভেশনে সে বারবার করবে, তাহলে তার হচ্ছে বুঝতে হবে তার খিঁচুনি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সাথে সাথে হাসপাতালে ডাক্তারের কাছে, শিশু ডক্টরের কাছে তোমরা এটা নিয়ে যাবা। আচ্ছা, আরেক বন্ধু বা মাহমুদুর রহমান মুন্না বন্ধু বলেছো বিপদ সংকেতগুলি বলবে। হ্যাঁ, অবশ্যই বিপদ সংকেতগুলি বলছি, তোমরা এটা একটু খেয়াল রাখো। সকল বাবা মাদের বলছি, অবশ্যই বাচ্চাদের বিপদ সংকেতগুলো তোমরা অবশ্যই এটা খেয়াল রাখো, হ্যাঁ, মাথায় রাখো। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে বাচ্চা শান্ত অবস্থায় দ্রুত শ্বাস নেবে। আচ্ছা, দ্রুত শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, একটা বাচ্চা কিন্তু নর্মালি একটু দ্রুত শ্বাস প্রশ্বাস নেই, কিন্তু কতটুকু দ্রুত হলে আমরা এটাকে খুব বেশি দ্রুত শ্বাস প্রশ্বাস বলবো? দ্রুত শ্বাস প্রশ্বাসও কিন্তু খুব খারাপ একটা জিনিস, সেটা কিন্তু নিউমোনিয়ার একটা লক্ষণ। হ্যাঁ, যে বাচ্চার নিউমোনিয়া হচ্ছে কিনা, এইটা আমরা ওই শ্বাস প্রশ্বাসটা কীরকম হচ্ছে এটা দেখে আমরা কিন্তু ডায়াগনোসিস করি। তো দ্রুত শ্বাস প্রশ্বাস কীরকম হতে পারে, একটা বাচ্চা নর্মালি মানে 1 থেকে 60 বার পর্যন্ত, হ্যাঁ, সে মানে 60 বার শ্বাস নিবে, এটাই নর্মাল। হ্যাঁ, যে তার শ্বাস প্রশ্বাস গুনলে দেখবা, যদি বাচ্চার বুকের উপর যদি একটা কলম রাখো, তাহলে দেখবা কলমটা যতটুকু উঠানামা করতেছে, হ্যাঁ, এটা যদি কাউন্ট করো, তাহলে দেখবা যে একটা বাচ্চা নর্মালি 50 থেকে 55 বার এরকম শ্বাস নিচ্ছে, হ্যাঁ, বা কলমটা উঠানামা করতেছে। এটা যদি কাউন্ট করো, তাহলে দেখবা যে ও 50 থেকে 55 বার নর্মালি সে শ্বাস নিবে, এটাই নর্মাল একটা ছোট বাচ্চার জন্য, একটা নবজাতকের জন্য। হ্যাঁ, কিন্তু এর বেশি যদি নেয়, যদি 60-এর বেশি নেয়, তাহলে কিন্তু খুব দ্রুত শ্বাস প্রশ্বাস, ঠিক আছে? তাহলে এটা ম্যাটার অফ কনসার্ন, যে তার অনেক বেশি দ্রুত শ্বাস প্রশ্বাস হচ্ছে, সে শ্বাস ঠিকমতো নিতে পারছে না। হ্যাঁ, তাহলে তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, শিশু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এর সাথে দ্রুত শ্বাস প্রশ্বাসের সাথে যদি তার এমন অবস্থা হয় যে বুকের খাঁচা ডেবে যাচ্ছে, পেটের ভিতরে বুকের খাঁচার নিচে ডেবে যাচ্ছে, তাহলে এটাও ম্যাটার অফ কনসার্ন, যে তার চেস্ট ইন ড্রয়িং বলে এটাকে, এই ব্যাপারটা ঘটতেছে, তাহলে তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাহলে কি বললাম, দুইটা জিনিস, যে দ্রুত শ্বাস প্রশ্বাস এবং বুকের খাঁচা ডেবে যাওয়া। হ্যাঁ, বুকের খাঁচা ডেবে যাওয়া, আমরা নর্মালি কি চিন্তা করি যে বাচ্চা তো কাশি টাশি কিছু নাই, নিউমোনিয়া কোত্থেকে হবে, শ্বাস প্রশ্বাস তো বেশি নিতেই পারে, ঠিক আছে? না, কাশি টাশি জ্বর টর ছাড়াও নিউমোনিয়া হতে পারে, এটাকে বলা হয় এটিপিক্যাল নিউমোনিয়া, ঠিক আছে? অনেক ক্ষেত্রেও হয় এরকম। যে কোনো সিমটম নাই, শুধু এরকম শ্বাস প্রশ্বাস, দ্রুত শ্বাস প্রশ্বাস হচ্ছে, বা বুকের খাঁচা নিচে ডেবে যাচ্ছে, আর কোনো কিছু নাই, এটাও কিন্তু এক ধরনের নিউমোনিয়ার টাইপ, ঠিক আছে? এটাও হেলাফেলা করা যাবে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে মায়ের বুকের দুধ সে টেনে খেতে পারবে না, তার খিঁচুনি হতে পারে, তার দ্রুত শ্বাস প্রশ্বাস হতে পারে, তার হচ্ছে বুকের খাঁচা নিচে ডেবে যেতে পারে, এগুলা। আর হচ্ছে শরীরের তাপমাত্রা কমে যাওয়া অথবা বেড়ে যাওয়া। অনেক সময় দেখা গেছে যে শরীরের তাপমাত্রা কমে যায়, কতটুকু কমে যায়, 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি নেমে যায়, তাহলে আমরা বলবো এটাকে হাইপোথার্মিয়া, ঠিক আছে? তাহলে বাচ্চাকে অবশ্যই তখন হাইপোথার্মিয়ার ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, হাইপোথার্মিয়া কেন হতে পারে বা টেম্পারেচার কেন কমে যেতে পারে, তখন দেখতে হবে যে বাচ্চার শরীর জামা কাপড় ভিজা কিনা, সে পেশাব করে ভিজিয়ে দিয়েছে কিনা, হ্যাঁ, অথবা বাচ্চাটা ঠান্ডা জায়গায় আছে কিনা, বাচ্চাটাকে অথবা জানালার কাছে রাখছে কিনা। হ্যাঁ, ছোট বাচ্চাদের টেম্পারেচার এমনিতেই অনেক কম থাকে, মানে বেশি থাকে। হ্যাঁ, টেম্পারেচার বেশি থাকার কারণ হচ্ছে সে কিন্তু মায়ের পেটে এতদিন ছিল, মায়ের পেটে কিন্তু টেম্পারেচারও অনেক বেশি। স্বভাবত সে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, তার টেম্পারেচার একটু বেশি থাকবে। হ্যাঁ, বেশি মানে 100 না, ঠিক আছে, 98 to 99 এরকম থাকে, বাচ্চাদের একটু গাটা গরম থাকে, ঠিক আছে?
তো এটা চিন্তার কিছু নাই, হ্যাঁ, একটু গরম থাকবে। কিন্তু যদি বাচ্চার টেম্পারেচার কমে যায়, যে 95-এর নিচে নেমে গেল, 94, 93, হ্যাঁ, আমাদের যে নর্মাল পারদ থার্মোমিটার, হ্যাঁ, ওইটা। আচ্ছা, থার্মোমিটারের ক্ষেত্রে একটু বলে দিই, অনেকে ডিজিটাল থার্মোমিটার ইউজ করে, অনেকে অনেক ধরনের থার্মোমিটার ইউজ করে। সবচেয়ে বেস্ট হচ্ছে পারদ থার্মোমিটার, তোমরা এটাই ইউজ করবা, ঠিক আছে? বাসায় কিনে নিবা, যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বাসায় জন্য অবশ্যই থার্মোমিটার রাখো, এবং পারদ থার্মোমিটারটাই রাখো, হ্যাঁ, ওইটা বেস্ট এবং ওটা একুরেট অ্যান্সার দেয়, ঠিক আছে? এবং পারদ যেটা একবারে নামাই নিবা, ঠিক আছে, একটু রেখা সাথে সাথে দিবা না গায়ে, হ্যাঁ, পারদটা একবারে নামাই নিবা, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্টস পড়ে নি, হ্যাঁ। ওয়াসিউদ্দিন শিবলি বলেছে, বন্ধু অনেক ইনফরমেশন, একটা লাইভ প্রোগ্রাম দেখছি। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আচ্ছা, যদিও আমি এখন 2 বাচ্চা বাবা, পরের বার এই ইনফরমেশনগুলো অনেক কাজে লাগবে আমার। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ বন্ধু, অবশ্যই সবার জন্যই কাজে লাগবে। তুমি ইনফরমেশন নিয়ে তোমার আশেপাশে পাস করবা, যারা নতুন বাবা হতে যাচ্ছে অবশ্যই তাদেরকে পাস করবা ইনফরমেশন, আশা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে শরীরের তাপমাত্রা, হ্যাঁ, শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কারণ হচ্ছে যে তার গায়ে যদি ভিজা জামা কাপড় থাকে সেজন্য কমে যেতে পারে, অথবা বাচ্চা যদি জানলার কাছে থাকে, ঠান্ডা বাতাসে যদি থাকে, এসিতে যদি থাকে, তাহলে বাচ্চার টেম্পারেচার কমে যেতে পারে। অবশ্যই একটা নবজাতক বাচ্চাকে কখনোই এসির নিচে রাখবা না, কখনোই না, হ্যাঁ, কারণ এসির ঠান্ডা বাতাস, আবার এসিতেও কিন্তু অনেক জীবাণু গ্রো করে, এসির ঠান্ডা বাতাসে কিন্তু অনেক জীবাণু গ্রো করে, হ্যাঁ। তো এই সময় দেখা গেছে মানে এসির বাতাসেও কিন্তু অনেক সময় বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যেতে পারে। এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা যেই ব্যাকটেরিয়াগুলো এসির ঠান্ডা বাতাসে জন্ম নেয়, ঠিক আছে? তো কখনোই নবজাতককে এসির নিচে রাখাটা ঠিক না, হ্যাঁ। তোমরা তাহলে টেম্পারেচার কমে যায়, এই টেম্পারেচার যদি কমে যায় তাহলে অবশ্যই এই আদার্স সাইডগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। যে গায়ে ভিজা জামা কাপড় থাকে সরাই দিতে হবে, তাকে গরম করার ব্যবস্থা করতে হবে। গরম করার পরেও যদি বাচ্চার টেম্পারেচার না বাড়ে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যে কোনো সমস্যা আছে কি না, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি টেম্পারেচার বেড়ে গেলে কী করব। টেম্পারেচার বেড়ে গেলে মানে হচ্ছে, আচ্ছা, আর বন্ধু বলেছো যে এসি টেম্পারেচার কত রাখলে ভালো হয় বেবির রুমের জন্য, মান্না বন্ধু বলেছো, হ্যাঁ। না, এসি টেম্পারেচার কত হলে এসি ছাড়ারই দরকার নেই, ঠিক আছে? কারণ ওই যে বাতাসগুলোর মধ্যে না, এসির বাতাসগুলোর মধ্যে না অনেক ব্যাকটেরিয়া জন্মায়। ওই বাতাসগুলো যদি তুমি নর্মাল টেম্পারেচার ধরো, নর্মাল কত 25, 24-এও যদি তুমি এসি ছেড়ে রাখো, ওই বাতাসগুলো কিন্তু তোমার রুমে আসবে, রুমে ঘোরাঘুরি করবে, ঠিক আছে? এসির মধ্যেও কিন্তু জীবাণু জন্মায়, দরকার নেই। একটা বাচ্চা অ্যাটলিস্ট একটু স্টেবল হোক, 1-2 বছর হোক, তারপরে তুমি নর্মাল টেম্পারেচারে এসি চালাইতে পারো, তাও রিস্ক, হ্যাঁ। এসি চালানোর দরকার নেই, ঠিক আছে? নবজাতক বাচ্চাদের এসির দরকার নেই। আচ্ছা, এর টেম্পারেচার, হাই টেম্পারেচার কথাটা বলতেছি। যদি টেম্পারেচার 99.5 থেকে 100 ডিগ্রির উপরে যদি চলে যায়, ফারেনহাইটের কথা বলছি, সেলসিয়াস না কিন্তু, ঠিক আছে? আমাদের পারদ যে থার্মোমিটার সেটা কিন্তু ফারেনহাইটে, সেলসিয়াস না, হ্যাঁ। সেলসিয়াসের তাপমাত্রা মাপার এমন কোনো থার্মোমিটার এখন অ্যাভেলেবেল না আমাদের দেশে, হ্যাঁ। তো দরকার নেই, আমরা ফারেনহাইটই বলি, হ্যাঁ। তাহলে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে গেলে অবশ্যই তার এটা জ্বর, এবং তাকে অবশ্যই জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে, ঠিক আছে? আর আচ্ছা, আচ্ছা, ইফতেখার ফয়সাল বলেছো, নওরিন ছোট পরিসরে অনেক অনেক ইনফরমেশন পেলাম আজকে, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ ফয়সাল বন্ধু, আমি চেষ্টা করবো অনেক ইনফরমেশন দিতে, আরও ইনফরমেশন দিতে, হ্যাঁ। আবার লাইভ প্রোগ্রাম কবে কয়টায় হবে? আচ্ছা, এটা তোমরা জানতে পারবা বন্ধু নজরুল আলম। আচ্ছা, মারুফ অর্ক বন্ধু বলেছো, বেবির জন্মার পর 24 ঘন্টার মধ্যে কি কোনো ভ্যাকসিনেশন দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভ্যাকসিনেশন কথাটাও আমি বলবো, এটা আমি আগে বিপদ চিহ্নটা শেষ করে নেই, তারপরে আমি বেবির ভ্যাকসিনের কথা বলবো, ফুডের কথা বলবো, হ্যাঁ, তারপরে স্টুলের কথা বলবো, সবই বলবো, হ্যাঁ। বেবির নিয়ে আমি অনেক কিছুই আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু শেষ করি বন্ধু, তুমি আমার লাইফটা দেখো, তুমি অবশ্যই ভ্যাকসিনেশনের তথ্যটা পেয়ে যাবা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি, তাপমাত্রা বেড়ে গেলে বললাম যে 100 ডিগ্রির বেশি হয়ে গেলে তা বাচ্চার জ্বর আসতেছে, এবং কি কারণে জ্বর হচ্ছে, জ্বর হচ্ছে একটা সিমটম, ঠিক আছে? কী কারণে জ্বর হচ্ছে সেটাও আমাদের এক্সক্লুড মানে জানতে হবে, এটার জন্য আমাদের অবশ্যই নিতে হবে, ঠিক আছে? আচ্ছা,
আরেকটা বিপদ চিহ্ন হচ্ছে, সেটা হচ্ছে নেতিয়ে পড়া। হ্যাঁ, বাচ্চা ঘুমাচ্ছে, অনেক নেতিয়ে পড়ে যাচ্ছে, সে বুকের দুধটা অনেক টেনে খেতে পাচ্ছে না। হ্যাঁ, সে কোলে নিলে দেখা যাচ্ছে ঘাড় ফেলে দিচ্ছে, সেটা হচ্ছে নেতিয়ে পড়া। সেটাও একটা বিপদ সংকেত। হ্যাঁ, অবশ্যই এটাকে হেলায় ফেলায় অবশ্যই গো টু ইয়োর ডক্টর। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে শিশু, আচ্ছা, নেতিয়ে পড়া বা শিশু স্বাভাবিক নড়াচড়া না করা। হ্যাঁ, নেতিয়ে পড়া এবং শিশু স্বাভাবিক নড়াচড়া না করা, এই জিনিসটা হচ্ছে বিপদ চিহ্ন। ঠিক আছে, স্বাভাবিক নড়াচড়া যদি না করতে পারে তাহলে বুঝতে হবে যে তার আসলেই সামথিং ইজ গোয়িং অন, সামথিং রং। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি নাভি। নাভির কথা বলি। নাভি পাকা এবং নাভির চারপাশে লাল হয়ে যাওয়া খুব ইম্পর্টেন্ট, অনেক বাচ্চার ক্ষেত্রে কিন্তু হয়। এটা আমি বলতেছি নাভির কথাটা, আমি একটু কমেন্টস পড়ে নিই। তামজিদ মজুমদার বলছো নর্মালি ডেলিভারি করাতে কোন হসপিটাল ভালো? বন্ধু, এটা আসলে তুমি নিজেই এটা খোঁজ নিয়ে জানতে পারবা কোন হসপিটাল ভালো। ঠিক আছে, এটা আমি আসলে কোনো হসপিটালের নাম নিয়ে অন্য অন্য হসপিটালকে ছোট করতে চাই না, তুমি একটু এটা নিজেই বুঝে নিবা। ঠিক আছে। আচ্ছা, তামজিদ মজুমদার আবার বলছো খরচ কমের মধ্যে। আচ্ছা, খরচ কমের মধ্যে বন্ধু তুমি এটা নিজেই খোঁজ খবর নিয়ে জানতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এমডি রাশেদ বলেছো বন্ধু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। হ্যাঁ বন্ধু, অবশ্যই আরও আমি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আসি একটু নাভির কথা নিয়ে। হ্যাঁ, বাচ্চাদের নাভিটা খুব বেশি পাকা পাওয়া যায়। আমি ইনফেকশন, আম্বিলিকাল ইনফেকশন নিয়ে অনেক বাচ্চা আমার কাছে আসে, আমার খুবই কষ্ট লাগে এটা দেখলে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ওই যে 7.1% ক্লোরহেক্সিডিন ব্যবহার করতে হবে। এটা যদি ব্যবহার না করা যায় তাহলে ইউজুয়ালি নাভি পাকা হয়। হ্যাঁ, কিন্তু ওইটা দিলে না নাভি পাকে না ইউজুয়ালি। আচ্ছা, এরপরে বলি যে নাভিটা কতদিনে পড়বে। হ্যাঁ, জন্মের প্রথম 7 দিনের মধ্যেই নাভি ইউজুয়ালি পড়ে যায়। হ্যাঁ, মানে শুকিয়ে নাভি পড়ে যায়। না পড়লে অন্তত 2-3 দিন দেরি হতে পারে। কিন্তু দেখা যায় যে যেই সকল নাভিগুলো ইনফেক্টেড হয় এগুলা আসলে পড়তে চায় না, এগুলা দেরি হয় পড়তে। এগুলো দেখা গেছে যে নাভির চারপাশটা লাল হয়ে থাকে, নাভি দিয়ে পুঁজ পড়ে, রক্ত পড়ে, দুর্গন্ধ আসে। হ্যাঁ, তো এইটার একটাই কারণ, সেটা হচ্ছে যে বাচ্চাটা নিশ্চয়ই কোনো অপরিষ্কার কাপড়ে জড়ানো ছিল, অথবা বাচ্চার বেডটা, বিছানাটা পরিষ্কার ছিল না। এই জন্য নবজাতক বাচ্চাদের যে ঘরে রাখা হয় প্রত্যেক দিন চাদর পরিষ্কার করতে হবে, প্রতিদিন নতুন চাদর বিছাতেই হবে সকালে উঠে। ঠিক আছে, এবং বাচ্চা যে ঘরে থাকবে, যে বিছানায় থাকবে, খালি পায়ে যেন মানে পা পরিষ্কার না করে যেন বিছানায় কেউ যেন না ওঠে। হ্যাঁ, তাহলে ওই সারা ঘর দৌড় হেঁটে ধুলাবালি নিয়ে যদি বিছানায় উঠে, সেই বিছানার ময়লাগুলো বাচ্চার নাভিতে লাগে এবং বাচ্চা তখন নাভি ইনফেকশন হয়। ঠিক আছে, তো অবশ্যই নাভি ইনফেকশন বা নাভি পাকলে বা নাভি থেকে দুর্গন্ধ আসলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। হ্যাঁ, হতেই হবে। তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বাচ্চাকে দিবা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিবা। ঠিক আছে, তো তাহলে এখন আমাদের কি করণীয়? হ্যাঁ, এই নাভি পাকা প্রতিরোধ করার জন্য একমাত্র, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু বন্ধুদের কমেন্টস পড়ি। এমডি রাশেদ বলছো বন্ধু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, ধন্যবাদ বন্ধু। আর রুহুল আমিন বলেছো 19 সপ্তাহের গর্ভবতী, গতকাল লক্ষ্য করলাম পায়ের গোড়ালি কিছুটা ফুলেছে, কি করব এখন? আচ্ছা বন্ধু, এটা নর্মাল, 19 সপ্তাহে পায়ের গোড়ালি এটা ফুলবে। হ্যাঁ, পায়ের গোড়ালি বা পা একটু ফুলবে। ঠিক আছে, এটা নর্মাল। এটা নিয়ে তোমরা তো টেনশন করে মাকে বলবা হাঁটাহাঁটি করতে। ঠিক আছে, হাঁটাহাঁটি করলে এই ফুলটা কমে যাবে আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি নাভির পাকা নিয়ে। নাভি পাকা বলছিলাম যে আমরা কি করে প্রতিরোধ করব নাভি পাকা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, নাভি পাকা প্রতিরোধ, সাইকেলকে নিয়ে যাও। তো অবশ্যই বাচ্চাকে পরিষ্কার কাপড় চোপড় পরাতে হবে এবং বাচ্চা যে কাঁথা রাখা হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের এক বন্ধু বলেছো আয়সা সিদ্দিকা আশা কিসের ডাক্তার এ বান্ধবী, ক্যাপশনে লিখে, আচ্ছা ক্যাপশনে লিখে আমি আসলে লেখা আছে, আমার ডেজিগনেশন লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার বেবিটা খুবই বিরক্ত করছে। হ্যাঁ, আচ্ছা, আরেক বন্ধু বলেছো নজরুল ইসলাম খুলনায় তোমার কোনো চেম্বার আছে কিনা? না বন্ধু, আমি ঢাকা থাকি, আমি খুলনা থাকি না, আমি ঢাকা থাকি। হ্যাঁ, আমার পোস্টিং হচ্ছে মুন্সিগঞ্জ সিরাজদিখানে, আমার পোস্টিং সিরাজদিখানে হেলথ কমপ্লেক্সে। হ্যাঁ,
তোমরা যদি কেউ সিরাজদি খান থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো সিরাজদি খান হেলথ কমপ্লেক্সে, ঠিক আছে। আচ্ছা, আপাতত আমি যেটা বলছিলাম যে নাভি পাকা প্রতিরোধ করার জন্য অবশ্যই আমাদের প্রপার মেজারমেন্ট নিতে হবে। বাচ্চাকে ধরার সময় অবশ্যই হাত ধুয়ে ধরতে হবে। এই যে বাচ্চা নবজাতককে আমরা আসলে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সবাই ধরে কোলে নেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠি, আসলে কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, বাচ্চাকে কোলে নিতে হলে অবশ্যই হাত ধুয়ে বাচ্চাকে কোলে নেওয়া উচিত। বেশি হ্যান্ডেলিং করলে বাচ্চার ইনফেকশন হবে, বাচ্চার গায়ে মাসিপিসি জন্মাবে, বাচ্চা জ্বর আসবে, নাভি পাকবে, হ্যাঁ, এই সকল সমস্যাগুলো হবে। আচ্ছা, আমাদের বন্ধু আয়শা সিদ্দিকা বলেছ কিউট মামুনি। বন্ধু, ওটা মামুনি না, ওটা বাবা। আচ্ছা, ইফতেখার ফয়সাল বলেছ আচ্ছা, আচ্ছা, আমি টপিক্সে আসি। যেটা বলছিলাম যে অবশ্যই হাত ধুয়ে বাচ্চাকে ধরতে হবে। মা যদি নিজে বাচ্চাকে খাওয়াতে চায় অথবা ধরতে চায় অথবা ক্লিন করতে চায় তাহলে অবশ্যই হাত ধুতে হবে। হ্যাঁ, প্রত্যেকবার বাচ্চা পটি করার সময় বা পটি করার পর অবশ্যই হাত ধুতেই হবে মাকে। হ্যাঁ, বাচ্চাকে ধরার সময় হাত ধুয়েই ধরতে হবে। যত পরিষ্কারভাবে বাচ্চাকে রাখা যায় আর কি। হাত না ধুয়ে ধরলে কি আমাদের হাতে জীবাণুগুলো না বাচ্চার গায়ে চলে যায়, তখন বাচ্চার আরও ইনফেকশন হয়। তাহলে বিপদ চিহ্নগুলো আমি বললাম বন্ধুরা, তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে এবং নাভি পাকা নিয়ে, নাভি থেকে রক্ত পড়া নিয়ে অবশ্যই এটা তোমরা ডাক্তারের কনসার্ন হবে। হ্যাঁ, ডাক্তারের কাছে যাও, তোমরা অবশ্যই এটা নিয়ে যাবা। আচ্ছা, আরেকটা আমাদের, আচ্ছা, আর বন্ধু আমাদের বলেছে, রুহুল আমিন বন্ধু বলেছে থ্যাংকস বন্ধু, বাবুকেও দেখে ফেলাম। হ্যাঁ, বাবুর জন্য অনেক অনেক লাভ। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু। নজরুল ইসলাম বন্ধু বললো তোমার বেবিকে দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বন্ধু, খুব দুষ্টু, খুব দুষ্টু। একে নিয়ে আমার সারা দিন যায়, আর এর জন্য আমি চেম্বারেও বসতে পারি না, কারণ এই বেবিটা আমাকে ছাড়া খায় না। আমি যতক্ষণ হসপিটালে থাকি সে এরকমই ঘুরে ঘুরে বেড়ায় না খেয়ে, আমি বাসায় আসলে তারপর তাকে খাওয়াতে, মানে তার খাওয়া হয় আর কি। আচ্ছা, রুবেল আহমেদ বন্ধু বলেছ অসংখ্য ধন্যবাদ বন্ধু। মাহমুদুর রহমান মান্না বলেছ থ্যাংকস ফ্রেন্ড, নাইস শেয়ারিং ফর নিউ প্যারেন্টস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর আবারও মান্না বন্ধু বলেছ বিপদ চিহ্নগুলো এর একবার রিভাইজ করো। আচ্ছা, বিপদ চিহ্নগুলো আরেকবার রিভাইজ করতে বলছে। আচ্ছা, আমি অবশ্যই রিভাইজ করব আরেকবার তোমাদের জন্য। প্রথমে বলেছিলাম যে বাচ্চা যদি মায়ের বুকের দুধ না টেনে খেতে পারে এবং বাচ্চা যদি সাথে নেতিয়ে যায় অথবা বাচ্চা যদি স্বাভাবিক মুভমেন্ট যদি না থাকে তাহলে এটা বাচ্চার জন্য বিপদ চিহ্ন, ঠিক আছে। সে সারাক্ষণ একটা বাচ্চা সারা দিনের মধ্যে, একটা নবজাতক, হ্যাঁ নবজাতক বলছি 0 থেকে 28 দিন পর্যন্ত যে নবজাতকরা আছে তারা দিনে 16 থেকে 18 ঘন্টা এমনিই ঘুমাবে, ঠিক আছে। এটা তাদের জন্য নর্মাল, ঠিক আছে। কিন্তু ঘুমের পর ঘুম থেকে জেগে উঠছে তারপরও সে নেতিয়ে পড়তেছে, ঘুমিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিপদ চিহ্ন। হ্যাঁ, আবার তোমরা এটাকে আমার কথা অনুযায়ী 16 থেকে 18 ঘন্টা একেবারে মেনে নিও না যে 16 থেকে 18 ঘন্টায় ঘুমাতে হবে, এরপরে আর ঘুমাতে পারবে না, এরকম কিন্তু না। বাচ্চা চাইলে ঘুমাবে, ঠিক আছে। এবং অনেক বাচ্চা আছে ঘুমায় থাকে, খেতে চায় না, অবশ্যই তাকে জাগিয়ে খেতে হবে। খাওয়ার ব্যাপারটাও বলবো আমি, ভ্যাকসিন খাওয়া এবং স্টুল মানে পায়খানা, হ্যাঁ বাচ্চাদের পায়খানার ব্যাপারটাও আমি বলবো এখন। হ্যাঁ, এখনই শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বললাম, খিচুনি বললাম। খিচুনি অবশ্যই বিপদচিহ্ন। আর বললাম কি দ্রুত শ্বাস, তাহলে দ্রুত শ্বাস প্রশ্বাসও বাচ্চাদের জন্য বিপদচিহ্ন। এবং বুকের খাঁচা যদি দেবে যায় সেটাও বাচ্চাদের জন্য বিপদচিহ্ন। এবং শরীরের যদি তাপমাত্রা কমে যায় এবং বেড়ে যায় সেটা বাচ্চাদের জন্য বিপদচিহ্ন। এবং নাভি পাকা এবং নাভি দিয়ে রক্ত পড়া, পুজ পড়া, নাভি থেকে দুর্গন্ধ আসা, এগুলো বাচ্চাদের জন্য বিপদচিহ্ন। আর বিপদচিহ্ন হচ্ছে কি, যদি তার ওই যে জন্ডিস, ঠিক আছে, জন্ডিস যদি থাকে তাহলে তার এটাও একটা বিপদ চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, একটু কমেন্টস পড়ি। ইফতেখার ফয়সাল বলেছো ব্যাংকার বড় বাচ্চাটা কোথায়? আচ্ছা, তৃষা খান বলেছো অনেক ভালো প্রেজেন্টেশন বান্ধবী। হ্যাঁ, থ্যাংক ইউ বান্ধবী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, মারুফা রহমান, আচ্ছা বন্ধু জয়েন করেছো তাহলে না? আচ্ছা, তাহলে এখন আসি ভ্যাকসিন নিয়ে। হ্যাঁ, এখন ভ্যাকসিন হচ্ছে বাচ্চাদের, আমাদের যে ইপিআই শিডিউল আছে, এটা শুরু হয় হচ্ছে জন্মের পরপর থেকে। হ্যাঁ, প্রথম 4 দিনে আমরা 2টা ভ্যাকসিন দিই, একটা হচ্ছে বিসিজি আর একটা হচ্ছে পোলিও, ঠিক আছে। পোলিও আমরা মুখে খাওয়াই দিই,
হ্যাঁ, তো প্রথম 4 দিনে বাচ্চা অবশ্যই বিসিজি ভ্যাকসিন পাবে হাতের মধ্যে, ডান হাতে বাম হাতে দিবে, বাম হাতে বিসিজি ভ্যাকসিন দিবে এবং মুখে 2 ফোঁটা পোলিও টিকা খাওয়াই দিবে। এটা সকল সরকারি হাসপাতালে বা ক্লিনিকে এগুলো বাচ্চাদের করা হয়, কিন্তু অনেক অনেক প্রাইভেট ক্লিনিক আছে এটা করে না। ঠিক আছে, এই ভ্যাকসিনটাও দেয় না। আদিন হাসপাতালে কিন্তু দেয়, হ্যাঁ, আদিন হাসপাতালে বিসিজি দেয়, ওরাল পোলিও খাওয়াই দেয়। ঠিক আছে, আর অন্যান্য হাসপাতালের কথা আমি বলতে পারবো না ওরা দেয় কিনা, তবে সরকারি হাসপাতালগুলো দেয়। তো এই টিকাগুলো দেয়। যদি কোনো হাসপাতাল নাও দিয়ে থাকে, এটা যদি মিস করে থাকো, জন্মের 45 দিনের মধ্যে যে টিকা দেওয়া হয় ওখানে কি অবশ্যই বলতে হবে যে বাচ্চা বিসিজি ভ্যাকসিন পায় নাই, তখন ওরা 45 দিনের মধ্যে ওরা হাতে বিসিজি ভ্যাকসিন দিয়ে দিবে, ওরাল পোলিও খাওয়াই দিবে এবং পায়ে 2টা টিকা ডিপিটি এগুলো দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম ভ্যাকসিন হচ্ছে 1 থেকে 4 দিনের মধ্যে বিসিজি আর পোলিও। ঠিক আছে, তুমি জন্মের পরপর না দিতে পারো, 4 দিনের মধ্যে দাও অথবা 45 দিন পরে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, 45 দিন পরে আমরা যে টিকাগুলো দিই সেগুলা বিসিজি দেই অথবা পোলিও, বিসিজি, পোলিও এবং ডিপিটিগুলো শুরু করে দিই। ঠিক আছে, এই ভ্যাকসিনগুলো আমরা শুরু করে দিই। আচ্ছা, আর হচ্ছে যদি 45 দিনের মধ্যে ভ্যাকসিন তুমি দিতে গেলা, বাচ্চা যদি ঠান্ডা জ্বর কাশি যদি থাকে, ভ্যাকসিন যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ঠান্ডা জ্বর কাশি যেদিন ভালো হবে তারপরের দিনই তুমি ভ্যাকসিন দিতে নিয়ে যাবা, কারণ ঠান্ডা জ্বর কাশি হলে ভ্যাকসিন কাজ করবে না। ঠিক আছে, এগুলো ভালো করে তারপরে নিয়ে যেতে হবে। ওই যে যদি বলো যে 45 দিন তো পার হয়ে গেল বা 47 দিন 48 দিন হয়ে গেল, ঠান্ডা জ্বর কাশি ভালো হচ্ছে না, টিকাও দিতে পারছি না, নো টেনশন, টিকা পরে দাও, কিন্তু আগে তুমি এইগুলা কিওর করো, ঠান্ডা জ্বর কাশি এইগুলো আগে বাচ্চাদের কিওর করতে হবে, তারপরে ভ্যাকসিন দিতে হবে। যদি ঠান্ডা জ্বর কাশি না হয় তাহলে 45 দিনের দিন তুমি ভ্যাকসিন নিয়ে নাও। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যারা মা হচ্ছি তারা ম্যাক্সিমাম টাইমেই ফ্যামিলি প্ল্যানিং ব্যাপারটা কিন্তু অনেক সময় মাথায় আমাদের থেকে আউট হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট ফ্যামিলি প্ল্যানিং। তোমরা অবশ্যই যারা মা হচ্ছে তারা অবশ্যই চাইবে না যে একটা ছোটো বাচ্চা রেখে আরেকটা ছোটো বাচ্চা নিতে, তাই না? তাহলে অবশ্যই চেষ্টা করবা যে 45 দিনের মধ্যে, মানে যখন তুমি বাচ্চাকে টিকা দিতে নিয়ে যাবা তখনই কোনো না কোনো একটা পদ্ধতি তুমি নিয়ে নিবা। ঠিক আছে, তাহলে ওইদিকে ফ্যামিলি প্ল্যানিংও হলো, বাচ্চার টিকা দেওয়াও হলো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়েরও ডক্টর। হ্যাঁ, তো তোমাদের যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা মেথড নিয়ে, যদি ফ্যামিলি প্ল্যানিংয়ে মেথড কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার উপকারিতা কোনটার অপকারিতা, কোনটা নিলে বেটার হবে, ঠিক আছে, কোনটা কোথায় নিব, কোনটা কোথায় পাওয়া যাবে, এই সকল তথ্য নিয়ে আমি অন্য আরেকদিন লাইভে আসব। ঠিক আছে, অথবা তোমরা আমাকে যদি ইনবক্স করতে চাও তাহলে ইনবক্সে অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলো, ওরা আমার সাথে তোমাদেরকে যোগাযোগ করাই দিবে। ঠিক আছে, আচ্ছা, একটু আমি এই কমেন্টসগুলো পড়ি, তারপরে পরের ইয়েতে আসছি। আয়শা আক্তার বন্ধুবি বলেছ, আমার ছেলের বয়স 8 মাস 4 দিন, ওকে কি গরুর দুধ ডিম খাওয়াতে পারবো? সে সারাদিনে 15 মিনিটের বেশি ঘুমায় না, কি করা যায়? আচ্ছা বান্ধবী, আচ্ছা, আসলে বাচ্চারা খুব বেশি অ্যাক্টিভ থাকে, তো যে বাচ্চারা বেশি হাইপার অ্যাক্টিভ তারা আসলে ঘুম কম হবে, এটা নিয়ে তুমি টেনশন করো না। ঠিক আছে, ওর দরকার পড়লে ও ঠিকই ঘুমাবে, আর তুমি যদি একটু চেষ্টা করো ঘুম পাড়ানোর জন্য, যদি সে ঘুমায় তো ঘুমাবে, আর না ঘুমালে তুমি টেনশন করো না, ওর নিজের দরকার যখন হবে তখন নিজেই ঘুমায় নিবে। ঠিক আছে, আচ্ছা, আর গরুর দুধ বা ডিম খাওয়ানোর কথা বলেছো, ডিম তুমি অবশ্যই খাওয়াতে পারবে। গরুর দুধটা একটু ম্যাক্সিমাম বাচ্চাদের হজম হয় না। হ্যাঁ, তো তুমি খাওয়াই দেখতে পারো, যদি তোমার বাচ্চার গরুর দুধে হজম না হয়, তাহলে যদি পাতলা পায়খানা হয় বা পায়খানার কোনো চেঞ্জ হয় তাহলে তুমি গরুর দুধ খাওয়াইও না। হ্যাঁ, যে দুধে তার হজম হয় সেই দুধ তুমি খাও। হ্যাঁ, আচ্ছা, শিরিন আক্তার বান্ধবী বলেছো, বাচ্চাদের জন্মের 40 দিন যে টিকাগুলো দেওয়া হয় এগুলো তো এখন দিচ্ছে না, এটা কত মাস পর্যন্ত দেওয়া যায়? আচ্ছা, টিকা দিচ্ছে না এটা, হ্যাঁ, টিকা দিচ্ছে না, কিন্তু কিছু কিছু সেন্টার টিকা দিচ্ছে। আমি বলে দিই, তোমরা যারা গ্রামে আছো বান্ধবী, যারা গ্রামে আছো, সকল সরকারি হসপিটাল বলো বা FWC ফ্যামিলি ওয়েলফেয়ার ক্লিনিক, MCWC যেগুলো আছে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এগুলাতে কিন্তু টিকা দিচ্ছে। এবং ঢাকার মধ্যে আজিমপুর ম্যাটারনিটি এবং
মোহাম্মদপুর ফার্টিলিটি এরা কিন্তু টিকা দিচ্ছে, হ্যাঁ, ওদের কাছ থেকে তোমরা টিকা দিয়ে নিতে পারো, ঠিক আছে। আর 40 দিনের মধ্যে কোনো টিকা দেওয়া হয় না, ওই যে 4 দিনের দিন টিকা দেওয়া হয় হচ্ছে তোমার ওই যে বিসিজি আর পোলিও খাওয়ানো হয়, 40 দিন 45 দিনের মধ্যে টিকা দিতে হয়, মানে 45 দিন পরে 45 দিন পরে আমরা বাকি টিকাগুলো দেওয়া শুরু করি, যে শিডিউল ডেট ওই শিডিউলেই টিকা দিতে হবে, হ্যাঁ। এখন নতুন টিকা বের হয়েছে পোলিওর মানে আইপিভি, হ্যাঁ, ওরাল ইনজেক্টেবল ওরাল পোলিও ভ্যাকসিন, হ্যাঁ, ওটাও তোমরা দিয়ে নিতে পারো। ওটা শিশু হাসপাতাল থেকে দেওয়া হয়, তোমরা শিশু হাসপাতালেও যোগাযোগ করতে পারো, শিশু হাসপাতাল থেকে টিকা দিয়ে নিতে পারো, হ্যাঁ। আইপিভি কিন্তু শিশু হাসপাতাল থেকে দেওয়া হয়। এখন মাঝখানে এমন হয়েছিল যে আইপিভির অনেক শর্টেজ পড়ে গেছিলো, অনেক বাচ্চা আবার আইপিভি পায় নাই, তো সমস্যা নেই, ওরাল পোলিও ভ্যাকসিন তো পাইছে, হ্যাঁ। আচ্ছা, আরেক বন্ধু বলেছো পোলিও ভ্যাকসিন 2 বার খাইলে কোনো প্রবলেম, জানি না ভ্যাকসিন দিচ্ছে নাকি। আচ্ছা, না পোলিও ভ্যাকসিনের শিডিউল আছে, পোলিও ভ্যাকসিন যেই শিডিউলে খাওয়াতে হয় ওরা ওই শিডিউলে খাওয়া দিবে, ওটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই। এখন বাংলাদেশে ইপিআই শিডিউল যেটা, সেই শিডিউল অনুযায়ী আমরা পোলিও ভ্যাকসিন খাওয়াইনি। আবার পোলিও টিকা খাওয়ারও কর্মসূচি সরকারের আছে, যখন ডেট দিবে ওই সময় তোমরা খাওয়াই নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন ভ্যাকসিন দিচ্ছে, আমি যে সেন্টারের কথা বললাম সেই সেন্টারগুলো ভ্যাকসিন দিচ্ছে, তোমরা ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারো। শিশু হাসপাতালেও কিন্তু ভ্যাকসিন দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এসকে আহমেদ বলছো স্পেশাল থ্যাঙ্কস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেজেন্টার, আচ্ছা, তোমাকেও ধন্যবাদ এসকে আহমেদ বন্ধু। আচ্ছা, আর কে দাস তাপস বন্ধু বলেছো ওয়াইফের শরীরে চুলকানি হচ্ছে, আচ্ছা চুলকানি হচ্ছে, কিছু জায়গায় গুটি উঠে আছে, পরামর্শ চাই। আচ্ছা, তোমার ওয়াইফের কেন চুলকানি হচ্ছে, কোনো অ্যালার্জি জাতীয় কোনো কিছু খেয়েছে কিনা তা তো জানি না বন্ধু, বিস্তারিত তুমি আমাকে ইনবক্স করতে পারো অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলে, ঠিক আছে, আমি তোমাকে পরবর্তীতে জানাই দিব। আচ্ছা, আবার এসকে আহমেদ বন্ধু বলেছো বন্ধু আমার মেয়ের 42 দিন এখনও কোনো টিকা দিতে পারছি না, কোথাও পাওয়া যাচ্ছে না, পরে দিলে কোনো প্রবলেম আছে কি না, কত দিনের মধ্যে দিতে হবে। আচ্ছা, পরে দিলে কোনো সমস্যা নাই, এই ইপিআই শিডিউলের টিকাগুলো আমরা 2 বছরের মধ্যে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তোমার বাচ্চার পরে টিকা দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি এখন যদি দিতে চাও তাহলে তুমি আজিমপুর ম্যাটারনিটিতে যোগাযোগ করতে পারো, ওরা কিন্তু দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইফতেকার ফয়সাল বন্ধু বলছো শিশু হাসপাতাল আছে, আচ্ছা, হ্যাঁ, শিশু হাসপাতালে দেওয়া হচ্ছে, তোমরা শিশু হাসপাতালেও যোগাযোগ করতে পারো। শিরিন আক্তার বলেছো গাজীপুরে দিচ্ছে না, এমনকি সরকারিতেও দিচ্ছে না কোনো টিকা। আচ্ছা, সরকারিতেও দিচ্ছে না, তোমরা ফ্যামিলি ওয়েলফেয়ার ক্লিনিকগুলোতে দেখতে পারো, ওখানে কিন্তু দিচ্ছে, অথবা কমিউনিটি ক্লিনিক, হ্যাঁ, কমিউনিটি ক্লিনিকও দেখতে পারো, ওরা কিন্তু দেয়, হ্যাঁ। আর যদি তোমরা ঢাকায় আসতে পারো তাহলে বেটার, আজিমপুরে একবার যোগাযোগ করো, আজিমপুর কিন্তু দিচ্ছে, ঠিক আছে। আরেকটা আমাদের আরেক বন্ধু বলছো আব্দুর রাকিব বলছো মেয়ে বেবি 9 মাস বয়স, টয়লেটে গুঁড়ো কৃমি হচ্ছে, খায় কম, প্লিজ সাজেস্ট মি। আচ্ছা, 9 মাস বয়স, গুঁড়ো কৃমি হচ্ছে, তোমরা অবশ্যই কৃমির ওষুধ খাওয়াতে পারো, কৃমির যে ট্যাবলেট আছে ওইটা পানিতে গুলায়া বাচ্চাকে দিতে পারো, পানিতে গুলিয়ে খাওয়াবা, ঠিক আছে, কৃমির ট্যাবলেটটা, তাহলে কৃমি সেরে যাবে, হ্যাঁ। অ্যালবেন ডিএস নামে পাওয়া যায়, ওটা তোমরা বাচ্চাকে খাওয়াতে পারো, ঠিক আছে। অথবা স্বাস্থ্যকর্মীদের কাছ থেকেও তোমরা নিতে পারো, তোমরা যদি গ্রামে থাকো তাহলে স্বাস্থ্যকর্মী পাবে, ঢাকায় কিন্তু স্বাস্থ্যকর্মী নাই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এসকে আহমেদ বলেছো আরেকটা বিষয় বন্ধু, মেয়ে পায়খানা বমি হচ্ছে ঘন খাওয়ার পরে বমি করে, করণীয় কি। আচ্ছা, বাচ্চাদের বমি নিয়েও আমি কথা বলবো, হ্যাঁ, অনেক টপিকস বাচ্চাদের বমি নিয়ে বলার আছে। আচ্ছা, আমি ভ্যাকসিন শেষ করি তারপরে বলছি, তুমি একটু ধৈর্য ধরে আমার লাইফটা শুনো। আচ্ছা, ভ্যাকসিন বললাম যে 45 দিনের পর থেকে তুমি শুরু করতে পারো। আচ্ছা, তুমি যদি 45 দিনের পর থেকে শুরু করতে না পারো, হ্যাঁ, কেন টিপে দাও না, আমার কাছে আসবে জন্য নাপা খাওয়া। আচ্ছা, তাহলে বললাম যে শিডিউল অনুযায়ী তোমরা ভ্যাকসিন দিয়ে নিবে। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছি, নবজাতকের খাওয়ার হচ্ছে প্রথমে তারা ব্রেস্ট মিল্ক মায়ের নাও পেতে পারে 3 দিন বা 4 দিন পর্যন্ত, পরবর্তীতে যখন ব্রেস্ট মিল্ক
প্রোডাকশন শুরু হবে তখন সে অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, কতটুকু করে খাওয়াবা এবং কতটুকু করে বাচ্চাদেরকে খাওয়া শুরু করবা? অবশ্যই বাচ্চাদের প্রথমেই তোমরা 30 ml দিয়ে শুরু করবা। 30 ml মানে 1 আউন্সে অবশ্যই 1 চামচ দুধ দিয়ে গুলিয়ে তোমরা খাওয়াতে পারো, অথবা মায়ের বুকের দুধই 30 ml পাম্প করে নিয়ে বাচ্চাদেরকে ফিডার দিয়ে খাওয়াতে পারো। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে বাচ্চাদের খাবার দাবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, আমরা অবশ্যই মায়ের বুকের দুধকেই সবার আগে প্রাধান্য দিব। যদি কোনো সমস্যা হয়, মায়ের বুকের দুধ পাচ্ছে না বা কোনো আদার্স কোনো প্রবলেম, বুকের দুধ আসছে না, অনেক চেষ্টা করছে আসছে না, তখন কী করবো? তখন আর কিছু করার নাই, না পারতে তোমরা কোটার দুধই খাওয়াবা। হ্যাঁ, এটা আসলে একটা বাচ্চাকে তো না খেয়ে রাখা যাবে না। হ্যাঁ, তাহলে তার প্রবলেম হবে। ঠিক আছে? আচ্ছা, আর বন্ধুবি বলেছো আয়েশা আক্তার, আমার মেয়ের বয়স 6 বছর চলছে, সে কিছুই খাচ্ছে না, খেতে চায় না, অনেক শুকিয়ে গেছে, অ্যালার্জি আছে, কি করা আছে? অ্যালার্জি আছে যেহেতু অ্যালার্জি জাতীয় খাবার না খাইয়ে যে খাবারগুলো খাওয়ানো যায় সেটাই খাওয়াতে হবে। আচ্ছা, ভেরি হেল্প, আচ্ছা রিজওয়ানা রিজ বলেছো ভেরি হেল্পফুল লাইফ ক্যারি অন দোস্ত। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। এসকে আহমেদ বলছো পেটে গ্যাস আছে মনে হয় বাচ্চার প্রচুর। আচ্ছা, হ্যাঁ, খাবারের একটা বমির ব্যাপারটা বলছিলাম যে বমি কেন করে। হ্যাঁ, বমি হচ্ছে যে যদি বাচ্চার পেটে গ্যাস হয় তাহলে সে বমি করবে। হ্যাঁ, নবজাতক বাচ্চারা প্রায় বমি করে, এটা নিয়ে এত টেনশনের কিছু নেই। বমি করলে আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার তাকে খাবার দেওয়া যেতে পারে, এবং বমিটা অ্যাভয়েড করতে হবে হচ্ছে যদি তার ওই যে ঢেক উঠায় নিতে হবে। খাওয়ানোর পরে কাঁধে ফেলে বাচ্চাকে ঢেক উঠায় নিতে হবে। হ্যাঁ, ঢেক উঠালে তখন বাচ্চার গ্যাসটা বের হয়ে যাবে আর বমি করবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে, আর যদি এরপরে যদি বেশি বেশি বমি করে তাহলে তো অবশ্যই বমির ওষুধ নিতেই হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমরা বমির ওষুধ খাওয়াবা তখন। ঠিক আছে? আর হচ্ছে বাচ্চাকে অবশ্যই ঢেক উঠায় নিতে হবে। হ্যাঁ, ঢেক উঠায় তারপরে তোমরা বাচ্চাকে ছাড়বা। যতক্ষণ না ঢেক না উঠাবে ততক্ষণে বাচ্চাকে ছাড়বা না। ঠিক আছে? উঠায় দিবে, বেশিক্ষণ লাগে না, 5 মিনিটেই 5 মিনিটের মধ্যে সে ঢেক উঠায় দেয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে বললাম খাওয়ার কথা, বললাম যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রথম 6 মাস, 1 থেকে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হচ্ছে একটা বাচ্চা অবশ্যই দিনে 10 থেকে 12 বার মায়ের বুকের দুধ খাবে, তাহলে সেটাকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলছি। হ্যাঁ, এর মধ্যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কিন্তু বাচ্চার জন্য খুব ভালো একটা মানে ফিডিং, এবং মায়ের জন্য উপকারী হচ্ছে যে মার এটা একটা পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবেও কাজ করে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। যদি এখানে 10 থেকে 12 বার যদি না খায়, যদি দিনে 8 থেকে 6 বার খায়, তাহলে কিন্তু সেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে না। ঠিক আছে? এবং এই 8 থেকে 8 বার খাবারও কিন্তু মায়ের তখন আবার কি পরিবার পরিকল্পনা পদ্ধতি যেটা ন্যাচারাল ওয়ে সেটা কিন্তু মেনটেন হবে না। অবশ্যই তাকে 10 থেকে 12 বার খাওয়াতে হবে দিনে রাতে মিলিয়ে। ঠিক আছে? এবং বাচ্চাদের খাবারের ব্যাপারে হচ্ছে যে 1 থেকে 6 মাস তো তাকে অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতেই হবে, এবং 6 মাস পরে তাকে অবশ্যই অল্প অল্প খিচুড়ি দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, একটা জিনিস কি আমি বলে রাখি যে বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের যেরকম খাবার হ্যাবিট হবে সে কিন্তু সেরকম খাবারই জন্মের পরও কিন্তু হবে। মা যদি ঠিক মতো খাইতে পারে, মা যদি ঠিক মতো খাবারটা যদি খায়, যদি পুষ্টিকর খাবার দাবার খায়, তাহলে বাচ্চাও দেখবা পরবর্তীতে গিয়ে কিন্তু ওই সকল খাবারগুলো খেতে চেষ্টা করবে বা খাবে, কোনো সমস্যা করবে না। হ্যাঁ, অনেক মা বলছে আমার বাচ্চা খাচ্ছে না, আমার বাচ্চা কিছুই মুখে দিতে চায় না, খালি ফেলে দেয় বা বমি করে। হ্যাঁ, এক্ষেত্রে বলবো যে বাচ্চা যাতে খায় এরকম টেস্টি খাবার বানিয়ে দিতে হবে। এক খাবার না, বাচ্চারা সবসময় খেতে চায় না, একঘেয়েমি হয়ে যায়, একটু ভ্যারিয়েশন করতে হবে, টেস্টি খাবার। আচ্ছা, আমার মনে হয় ব্যাটারি শেষ, মোবাইলে লাইভ শেষ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আচ্ছা, খাবারের ব্যাপার বললাম 6 মাস থেকে, তারপর তাকে খিচুড়ি দেওয়া শুরু করতে হবে। খিচুড়ি দিলে তাকে সবজি একটু তেল বেশি করে দিতে হবে, দিয়ে তারপরে তাকে সবজি টবজি দিয়ে মাংস মাছ যা আছে এগুলো দিয়ে তাকে খিচুড়ি দিয়ে খাওয়াতে শুরু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে পায়খানার ব্যাপারটা বলি, একটা বাচ্চা দিনে 5 থেকে 6 বার, 8 বার, 9 বার, 10 বার এরকম